তাহলে আজকে প্র্যাকটিস ক্লাস আছে আমাদের মোটামুটি পরীক্ষার আগে। মোটামুটি মিশনের পরীক্ষা প্রায় 16-17 তারিখ থেকে শুরু হচ্ছে সম্ভবত, আর অন্যান্য স্কুল প্রায় নভেম্বরের লাস্ট উইক বা ডিসেম্বরের 1 তারিখ থেকে তো কনফার্ম শুরুই হবে। তো আমি আগেও বলেছিলাম যে পরীক্ষা তোমাদের নেব। তো ফার্স্ট যে পরীক্ষাটা হবে সেটা তোমাদের আমরা নেব হচ্ছে 30 তারিখে, 30শে অক্টোবর। তোমাদের ব্যাচকে দুটো ভাগে ভেঙে দেবো, আর যে 8টার ব্যাচ আছে তাকেও দুটো ভাগে ভেঙে দেবো। প্রত্যেক ব্যাচে 30 জন করে স্টুডেন্ট পরীক্ষা দিতে আসবে। ক্লিয়ার হচ্ছে? আমি গ্রুপে লিখে দেবো কে কোন ব্যাচে আসবে। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু করবো, রাত 10টা পর্যন্ত। আশা করছি 2.5 ঘন্টা করে প্রত্যেকটা পরীক্ষা হবে, 2.5 ঘন্টায় 90 মার্কসের পরীক্ষা। এবার কারোর যদি মনে হয় কোনো ব্যাচে আমার 15 মিনিট দেবো, তাহলে আমার মনে হয় 2 ঘন্টা 45 মিনিট দেবো, তার বেশি নয়। ঠিক আছে? আগের দিন আলোচনা করেছিলাম। তাহলে একটা পরীক্ষা 30 তারিখে হবে, 30 অক্টোবর। একটা পরীক্ষা হবে 7 বা 8 তারিখে, পরের বৃহস্পতিবার। মানে একটা বৃহস্পতিবার 30 তারিখ, পরের বৃহস্পতিবার দেখে নেবে 8 তারিখ বোধহয় পড়ছে, 7 বা 8 তারিখ। ঠিক আছে? তো সেই দিন তোমাদের পরীক্ষা হবে, দুটো পরীক্ষা। এই দুটো পরীক্ষা হয়ে গেল। এর পরের পরীক্ষাটা আমি আবার 20 তারিখে নেব বা 21 তারিখে নেব। যদি মিশনের পরীক্ষা ততদিন ভৌতবিজ্ঞান না হয় তাহলে মিশন কোশ্চেনগুলো কালেক্ট করে নিয়ে চলে যাও। আর যদি মিশনের ভৌতবিজ্ঞান পরীক্ষার রুটিন দিয়ে দেয় তাহলে মিশন আর কিছু করতে পারবো না আমরা। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? সো টোটাল 3টে পরীক্ষা আমরা নেব। 30 তারিখে একটা নিচ্ছি। তো সামনের সপ্তাহের জন্য প্রিপারেশন নাও। আই হোপ আগের দিন তোমাদের দুটো সেট করিয়েছিলাম আমি। আজকে আমি যেটা করাচ্ছি সেটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস, যেটা হচ্ছে রিভিশন ক্লাস। রিভিশনের মধ্যে আমরা পরিমাপ, বলগতি, পদার্থের গঠন ধর্ম, এগুলো থেকে শর্ট ব্রড যেরকম টাইপের কোশ্চেন পরীক্ষায় আমাদের আসতে পারে সেইগুলো রিভিশনটাকে আমরা এখানে চয়েস করছি। এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যেতে পারো অ্যাপ থেকে। অ্যাপটা ইনস্টল করবে, অ্যাপে ইনস্টল করে ফ্রি ম্যাটেরিয়াল দেখবে থাকবে, সেই ফ্রি ম্যাটেরিয়ালের সেকশনে গিয়ে, ঠিক আছে, 2025 থাকবে, ক্লাস 9 থাকবে, এই ক্লাস এটা পেয়ে যাবে। আর আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, আমাকে একবার খালি পিং করে দিও যে স্যার পিডিএফ লাগবে। আর যদি এখন করে নাও তাহলে তো কোনো ব্যাপার নাই। চলো শুরু করছি আমরা ক্লাস। ওকে, নেক্সট। তো দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্টে আমি এটা বলেই দিয়েছিলাম বা করিয়ে দিয়েছিলাম তোমাদের সম্ভবত আমি। তো প্রদত্ত কোন রাশির একক 3টি মৌলিক একক দ্বারা গঠিত? তাহলে দেখতে পাচ্ছ 3টি মৌলিক একক মানে বেগ হবে না। দেখো, বেগে দূরত্ব আর সময় থাকে, তাই বেগ হবে না। আচ্ছা, ঘনত্ব হবে না কারণ ভর আর আয়তন থাকে, হবে না, নিশ্চয়ই বুঝতে পারছো। আয়তন হবে না, তাহলে কি পড়ে থাকলো আমাদের? ওজন, ml/t-2। তাহলে ওজন শুড বি ইওর অ্যান্সার। ওজনের মধ্যে ml/t 3টে জিনিসই থাকে। 3টি মৌলিক একক দ্বারা গঠিত, তাহলে ওজন ml/t। ঠিক আছে? প্রদত্ত কোন দুটি রাশির একক অভিন্ন? তাহলে প্রদত্ত কোন দুটি রাশির একক অভিন্ন? চাপ ও পীড়ন। আচ্ছা, সবগুলি ঠিক নাকি? কারণ দেখো, চাপ ও পীড়ন হবে, টর্ক ও কার্য হবে, কার্য শক্তি সবগুলোরই হয় একই। সেই কারণে এক্ষেত্রে আমরা বলছি সবগুলোর ক্ষেত্রে একই হবে। প্লিজ, কথা নয়। প্রদত্ত কোন উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার ধরা হয়? নিশ্চয় তোমরা জানো 4 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তোমরা এখনো শেখোনি 4 ডিগ্রি সেলসিয়াস। যখনই আমরা ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করতে যাব তার সাথে কত যোগ করতে হয়? 273। তাই 277 শুড বি ইওর অ্যান্সার। আমার নোটসে দেখবে সংজ্ঞায় লেখা আছে 277 কেলভিন। তো আই হোপ 277 কেলভিনটা পারা উচিত ছিল, নোটসে লেখা ছিল আমার। ওকে, প্রদত্ত দৈর্ঘ্যের এককগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম? আমরা জানি ফার্মি সব থেকে ছোট হয়, ফেমটোমিটার। সো ফার্মি বা ফেমটোমিটার শুড বি ইওর অ্যান্সার। ফার্মি হবে তোমার ক্ষেত্রে অ্যান্সার। প্লিজ অ্যান্সারগুলো নোট ডাউন করে নেবে। আচ্ছা, 1 ডেসিমিটার কিউব অ্যান্ড সেন্টিমিটারের মধ্যে সম্পর্কটি হলো। তাহলে আমরা আগে জেনে নিই ডেসিমিটার আর সেন্টিমিটার। তাহলে ওপর থেকে দেখে নাও তুমি, কি হয়? কিলোমিটার, এটা কি ডেসিমিটার বলেছে তো? ডেকামিটার হলে কি ডিএ হতো, তাই তো? ডেসিমিটার কিউব। তাহলে কিমি, হেমি, ডেকামি, মি। তাহলে মিটার, তারপর কি হয়? ডেসিমিটার, তারপর কি হয়? সেন্টিমিটার। তাহলে ডেসিমিটার থেকে সেন্টিমিটার গেলে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 10 দিয়ে। কিন্তু কিউব আছে বলে কত হয়ে যাবে? 10 এর কিউব। 10 এর কিউব মানে কত হবে? 1000। সেজন্য 1 ডেসিমিটার কিউব শুড বি ইকুয়াল টু 10 কিউব সেমি কিউব নাকি রে? এটাই হওয়া উচিত। ডেসিমিটার মানে হচ্ছে 10 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? ওকে। আচ্ছা, প্রদত্ত কোন ক্রমটি সঠিক? দেখো, ফার্মি বড়, তারপর পিকোমিটার। না, এটা ভুল, কারণ কি ফার্মি সব থেকে ছোট হয়। আচ্ছা, ফার্মি ছোট, তারপর পিকোমিটার, তারপর ন্যানোমিটার, তারপর মাইক্রোমিটার। এইটাই মনে হচ্ছে আমার ঠিক হবে নাকি রে? কারণ ফার্মি, পিকো, ন্যানো, মাইক্রো এইভাবেই যায়, আমরা জানি। সো এটা যেহেতু আমরা জানি সেজন্য বি অপশনটা এখানে রাইট করে নিলাম আমরা। ওকে, নেক্সট। সাথেটা, একটি অনিয়মিত আকারের কঠিন পদার্থের ঘনত্ব নির্ণয় করার জন্য প্রয়োজন স্কেল ও তুলাযন্ত্র। তাই বলেছে ঘনত্ব নির্ণয় করব। ঘনত্ব নির্ণয় করতে গেলে তোমার কি লাগবে? আয়তন লাগবে। আর কি লাগবে? ভর লাগবে। তাহলে মাপনি চোঙ দরকার আয়তন মাপতে গেলে। আর কি তার লাগবে? তোমার তুলাযন্ত্র। তাহলে মাপনি চোঙ আর তুলাযন্ত্র খুঁজে নাও কোথায় আছে দেখো। তাহলে আয়তন মাপক চোঙ আর হচ্ছে তুলাযন্ত্র, এটাই তোমার লাগবে। সো সাথেটা শুড বি ইওর লাইক দিস অ্যান্সার। ক্লিয়ার? ওকে, নেক্সট। তারপর হচ্ছে বল ইকুয়াল টু কে ইন্টু বেগ হলে কে এর মাত্রীয় সংকেত। তার মানে তুমি কোশ্চেনটা দেখো, বলছে কি আমাকে? বলছে স্যার বল ইকুয়াল টু কে ইন্টু বেগ। ভালো করে কোশ্চেনটা একটু নোট ডাউন করবে, মিশন এই কোশ্চেনগুলো দেয়। তাহলে বল সমান
কে গুণিত বেগ। আচ্ছা তাহলে বলো তো কে মানে কি আমরা লিখতে পারবো স্যার বল বাই বেগ নাকি রে, কে সমান লিখতে পারবো বল বাই বেগ। এবার মাত্রা বসাও, বলের মাত্রা কি হয় না তো স্যার বলের মাত্রা হয় ml/t-2 নাকি রে, আর বেগের মাত্রা কি হয় স্যার lt-1। তাহলে দেখ এল কেটে গেলে t-1 কেটে গেলে কত পড়ে থাকছে mt⁻⁻1, তার মানে ml0t-1 c শুড বি ইওর অ্যান্সার। তো এক্ষেত্রে ml0t-1 c শুড বি ইওর অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? ওকে নেক্সট পরের কোশ্চেনে যাচ্ছি আমরা। পরের কোশ্চেন কি বলছে দেখবো একবার, যে প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি কাকে বলে? যে সমস্ত রাশিকে আমরা পরিমাপ করতে পারি তাদেরকে কি বলি আমরা প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি নাকি। 2 নম্বর কি হতে পারে, মোল কোন ভৌত রাশির একক? মোল হচ্ছে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণের এককে কি বলি আমরা মোল। নিশ্চয় জানো পদার্থের পরিমাণের এককে মোল বলি আমরা। পাউন্ড ও কিলোগ্রামের মধ্যে সম্পর্ক কি হয় না তো 1 পাউন্ড মানে আমরা লিখতে পারবো 0.453 বা 54 কিলোগ্রাম। সো 1 পাউন্ড মানে হয় 0.54 বা 53 হয়, ঠিক আছে 0.54 কিলোগ্রাম। ওকে আচ্ছা ভরবেগের মাত্রিয় সংকেত কি হয় না তো স্যার ভরবেগের মাত্রিয় সংকেত হয় mlt-1, থার্ড ব্র্যাকেট দিয়ে অবভিয়াসলি ঘিরবে। সো এটা হচ্ছে ভরবেগের মাত্রিয় সংকেত mlt-1 ভরবেগের মাত্রিয় সংকেত। আচ্ছা আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক? আলোকবর্ষ একটি দূরত্বের একক, দূরত্বের একক হওয়ার জন্য এটা কি হবে মৌলিক একক। তার মাথায় রাখবে আলোকবর্ষ হবে কি একক না তো স্যার আলোকবর্ষ হবে মৌলিক একক, আলোকবর্ষ হবে মৌলিক একক। তো মৌলিক একক হলো একটি স্কেলার রাশির নাম লেখো যার একক নাই। তাহলে স্কেলার রাশি যার একক নাই বিকৃতি নাকি রে, বিকৃতি একটা স্কেলার রাশি তার কোনো দিক নাই। সো বিকৃতি হচ্ছে একটা এককবিহীন রাশি যার স্কেলার। পারসেকের সংজ্ঞা লেখো, তোমরা বই থেকে লিখে নিও পারসেকের সংজ্ঞা, আর বলছি না আমরা। দেখবে যে বৃত্তচাপে সেকেন্ড 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে নাকি, পারসেকের সংজ্ঞাটা তোমরা বই থেকে পেয়ে যাবে, আর বলছি না। চলো বাম স্তম্ভ ডান স্তম্ভ, তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দেখো তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কোন এককে মাপি আমরা অ্যাংস্ট্রম এককে নাকি, অ্যাংস্ট্রম এককে মাপি। আচ্ছা পরমাণুর ব্যাসার্ধ কোন এককে মাপি পিকোমিটার নাকি রে, তাহলে এটা যাবে 2 পিকোমিটার। আচ্ছা পরমাণুর ব্যাসার্ধ এটা মাপি আমরা হলো। আচ্ছা ভরবেগ কি হবে 3 ভরবেগ, ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি। ছায়াপথের আকার এটা কিসে মাপবো পারসেক নাকি, আর মূল্যবান রত্নের একক ভর মাপবো আমরা ক্যারেট এককে। সো এটা শুড বি ইওর অ্যান্সার তোমার। তাহলে আই হোপ ক্লিয়ার হলো এখান থেকে কোশ্চেন গুলো, ঠিক আছে। তো কোশ্চেন গুলো আমি ক্লিয়ার করাতে পারলাম, দেখে নাও ক্লিয়ার। একটি স্কেলার রাশি নাম যার একক নেই বলেছে তো, কোনে তো একক আছে রেডিয়ান, মাত্রাহীন হলে হতে পারতো, ঠিক আছে চলো। আচ্ছা নেক্সট গেলাম, এসআইতে মৌলিক এককের সংখ্যা কতগুলো হয় না তো স্যার 7টা হয়। এসআইতে মৌলিক এককের সংখ্যা কতগুলো হয় 7টা। আচ্ছা ড্যাশ সমান সাংখ্যমান ইন্টু রাশির একক, তাহলে কি হবে এটা ড্যাশ ইকুয়ালস টু সাংখ্যমান ইন্টু ওই রাশির একক, বলো রাশির মান নাকি রে, কোন রাশির মান। তাহলে কোন রাশির মান, তাহলে আমরা এখানে লিখবো কোন রাশির মান হচ্ছে সেই রাশির সাংখ্যমান ইন্টু ওই রাশির একক। কোন একটা রাশির মান যেমন 4 কেজি 5 কেজি, ঠিক আছে এটা লেখা যায়। আস্তে বাবা প্লিজ। ক্ষমতার মাত্রিয় সংকেত কি হয় না তো স্যার ক্ষমতার মাত্রিয় সংকেত হয় ml² t⁻⁻3, এটা হচ্ছে ক্ষমতার মাত্রিয় সংকেত। যাদের পরিমাপ চ্যাপ্টারটা 9 সিলেবাসে নাই তারা স্কিপ করে যাবে, যাদের পরিমাপ চ্যাপ্টার মাধ্যমিকে এই 9 অ্যানুয়ালে নাই তারা কিন্তু স্কিপ করে যাবে, বাকি যাদের আছে তারা কিন্তু প্রত্যেকেই এটা করবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট চলো পরেরটাতে করি। পরেরটা বলছে দেখো ড্যাশের একক কিলোওয়াট ঘন্টা, এটা মাথায় রাখবে তড়িৎ শক্তি। হ্যাঁ এটা হচ্ছে তড়িৎ শক্তি, তাই মাথায় রাখবে এটা হবে তড়িৎ শক্তি। তাহলে তড়িৎ শক্তির একক হবে কিলোওয়াট ঘন্টা, তড়িৎ শক্তি শুড বি ইওর অ্যান্সার। এক আন্তর্জাতিক ক্যারেট সমান কত হয়, ক্লাসে বহুবার করেছিলাম মনে পড়ছে 200 হয় নাকি রে। এক আন্তর্জাতিক ক্যারেট সমান কত হয় 200 mg বা 0.2 গ্রাম, 200 মিলিগ্রাম। সত্য মিথ্যা নিরূপণ করো। সিজিএস পদ্ধতিতে লোহার ঘনত্ব 7.85 গ্রাম পার সেমি হলে এসআইতে হবে 785 কিলোগ্রাম পার মিটার কিউব। দেখো এর সাথে কত গুণ করতে হয় বলতো 1000 গুণ করতে হয় নাকি। তাহলে 7.85 এর সাথে 1000 গুণ করলে কত হয় স্যার 7850, কিন্তু সে তো 785 দিয়েছে, তার জন্য আমাদের এটা কি লিখবো আমরা মিথ্যা। নিশ্চয়ই তোমরা এটা থার্ড চ্যাপ্টারে পড়েছো, মনে আছে সিজিএস থেকে এসআই পদ্ধতিতে একক গেলে কত দিয়ে গুণ করতে হয় 1000 দিয়ে গুণ করতে হয়, নিশ্চয়ই জানো তোমরা। ক্লিয়ার হয়েছে? ওকে নেক্সট, প্লাস্টিকের ক্যারি ব্যাগের বেদ মাইক্রন এককে প্রকাশ করা হয়, এটা সত্য, অবভিয়াসলি এটা সত্য হবে, ঠিক আছে। দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক হলো আলোক বর্ষ, না মিথ্যা, কারণ পারসেক সম্বন্ধে আমরা জানি পারসেকটা সব থেকে বড় হয়, তো এটা হবে কি আমাদের মিথ্যা। পরমাণুর ব্যাস ন্যানোমিটার এককে প্রকাশ করা হয়, দেখো এটা সত্য, ন্যানোমিটারেও করা হয়, অ্যাংস্ট্রমেও করা হয়, আবার তুমি পিকোমিটারেও করতে পারো। তো এটাকে সত্য বলবো, সত্যি কথা বলতে গেলে এটা হয়,
ক্লিয়ার? এবার তোমাদের স্যার যদি বলে না আমি পিকোমিটারে অ্যান্সার দেবো, তাহলে আমার আর কিছু করার নাই, বাট এটা ন্যানোমিটারেও মাপা যায়, অ্যাংস্ট্রমেও মাপা যায়, তুমি যেটা ইচ্ছে মাপতে পারবে। আচ্ছা, কোণের মাত্রা নেই কিন্তু একক আছে, এটা কি হবে? অবশ্যই সত্য, এটা অবশ্যই সত্য হবে। বড় কোশ্চেন যেগুলো একই কোশ্চেন রিপিট, যেগুলো আমরা জানি সেগুলো কিন্তু আমরা অ্যান্সার করব না, ঠিক আছে? বড় কোশ্চেন যেগুলো রিপিট সেগুলো কিন্তু আমরা অ্যান্সার করব না, মাথায় থাকে যেন কথাটা। আচ্ছা, কল থেকে গ্রুপ সি 2 মার্কসের কোশ্চেন বলছে কল থেকে সমহারে জল পড়ছে, কিভাবে জলপ্রবাহের হার পরিমাপ করবে? এটা ক্লাসে করিয়েছিলাম, মনে করে দেখো, যে যেখান থেকে জল পড়ছে আমরা একটা স্টপ ওয়াচ নেবো আর একটা মাপনি চোঙ নেবো, বা একটা কোনো একটা পাত্র নেবো, একটা পাত্রের মধ্যে যেখান থেকে জল পড়ছে সেই পাত্রটা ওখানে দিয়ে দেবো আর স্টপ ওয়াচ অন করে দেবো। স্টপ ওয়াচ অন করে দেওয়ার পর যখন পাত্রটা বার করে আনছি তখন স্টপ ওয়াচ বন্ধ করে দেবো। তাহলে আমরা এখানে দেখলাম যে কিছু একটা সময় কিছু জল পড়েছে, সেই জলটাকে এবার মাপবো, কিসের সাহায্যে মাপবো? আমরা মাপনি চোঙের সাহায্যে। তাহলে ওই জলটাকে কোথায় মাপলাম? আমরা মাপনি চোঙের সাহায্যে মাপলাম, মেপে দেখলাম এত আয়তন হলো। তাহলে এত আয়তনের জল পড়েছে কত সময়? না তো স্যার যে সময়টা আপনি স্টপ ওয়াচে দিয়েছিলেন, তাহলে একক সময় বার করতে গেলে কি হবে? আয়তন বাই সময়। তাহলে এইভাবে আমরা বার করতে পারবো। বোঝাতে পারলাম না? বুঝতে পারিসনি? ক্লিয়ার হয়েছে? ধরো আমি যদি বলে দিই যে আমার কল থেকে জল পড়ছে, ধরি টি সময়ে কল থেকে জল পড়ে ভি মিলিলিটার, হতে পারে তো? যে কল থেকে জল পড়ছে ভি মিলিলিটার টি সময়, তাই না? তাহলে জল প্রবাহের হার কত হবে? তাহলে জল প্রবাহের হার তুমি এখান থেকে লিখতে পারো ভি বাই টি মিলিলিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার অ্যান্সার, ভি বাই টি মিলিলিটার পার সেকেন্ড। কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন, প্লিজ একটু রিমেম্বার করো কোশ্চেনটা, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? যদি কিছু খিদে পেয়েছে তো খাবার নিয়ে চলে আসেন, বসে আসেন, যান। আমারও খিদে পেয়েছে, যান। ওকে, বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, দুয়েরটা, 3টি মৌলিক একক দ্বারা গঠিত একটি স্কেলার ও একটি ভেক্টর রাশির নাম লেখো। তাহলে গঠিত স্কেলার রাশি কি হবে তোমরা বলো? 3টি মৌলিক একক দ্বারা গঠিত কার্য হবে, আয়তন নয়। 3টি মৌলিক একক বলেছে বাবা, MLT থাকতে হবে, তাহলে কার্য হবে নাকি? MLT থাকতে হবে, বুঝতে পারছো তো? তাহলে MLT থাকতে হবে এরকম জায়গায়, তাহলে অবভিয়াসলি আমরা কি উত্তর লিখবো? কার্য আমরা উত্তর লিখবো। সো আমরা উত্তর লিখবো কি? না তো স্যার কার্য। সো কার্য শুড বি ইওর অ্যান্সার। আর ভেক্টর রাশির নাম কি হবে বলো তো? ভরবেগ। তাহলে ভেক্টর রাশির নাম কি হবে? ভরবেগ। বুঝতে পারলাম ব্যাপারটা? ওকে, নেক্সট, সিজিএস এবং এসআই পদ্ধতিকে দশমিক পদ্ধতি কেন বলা হয়? কারণ দশমিক পরিমাণ সরিয়ে আমরা এক একক পদ্ধতি থেকে অন্য একক যেতে পারবো নাকি? যেমন ধরো সেন্টিমিটার থেকে যদি মিটার যেতে হয় তাহলে আমাকে দশমিকটাকে কি করতে হবে? 2 একক ডান দিকে সরাতে হবে নাকি রে? এরকম ভাবে আমরা কোশ্চেন বাম দিকে সরাতে হবে। তাহলে দশমিকের পরিমাণ সরিয়ে, যেমন ধরো আমার কাছে যদি একটা সিস্টেম নাই, কেমন ধরো আমি নিলাম কি স্যার মিটার, কিলোমিটার বা মিটার বা ডেসিমিটার, এরকম করে ভাবতে পারো, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে তুমি দেখো এখান থেকে যদি মিটার থেকে ডেসিমিটারে যাও তাহলে তোমাকে এখানে 10 গুণ করতে হবে, আবার ডেসিমিটার থেকে মিটার যাও তাহলে 10 তোমাকে কি করতে হবে বলো তো? ভাগ করতে হবে। তাহলে দেখো দশমিক, 10 মানেই তো দশমিক নাকি রে? 0.something/10। তাহলে পয়েন্ট বা দশমিককে সরিয়ে আমি এদিক থেকে ওদিক যেতে পারবো বলে আমরা কি করতে পারছি? সিজিএস বা এসআই পদ্ধতিকে কি পদ্ধতি বলছি? দশমিক পদ্ধতি বলছি। তোমরা এটা আমার বইয়েও পাবে বা তোমরা তোমাদের সহায়িকাতে এটা পেতে পারো যারা দেখছো। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম ব্যাপারটা? না বুঝতে পারোনি? ক্লিয়ার? লিখতে পারবে নিশ্চয়? এটা খুব সহজ কোশ্চেন, তোমরা আগেই পড়েছো। আচ্ছা, লিটারের সংখ্যায় নিশ্চয় বলার দরকার পড়বে না, কেন? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উল্লেখ থাকে। সো লিটারের সংখ্যায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উল্লেখটা আমরা প্রত্যেকে জানি। অ্যাভোগ্রাম কি মনে পড়ছে? অ্যাভোগ্রাম পড়িয়েছিলাম। 1 AMU, 1 AMU কে আমরা বলি অ্যাভোগ্রাম, AMU। এবার তোমাদের বই দেখবে 1 AMU সংজ্ঞাটা দেওয়া আছে, এবং মনে রাখো 1 AMU মানে কত হয়? 1.6605 ইন্টু কত হয়? 10⁻⁻24 গ্রাম। বেসিক্যালি অ্যাভোগ্রাম মানে কত হয় মাথায় রাখবে? 1 অ্যাভোগ্রাম মানে হচ্ছে 1 অ্যাভোগাড্রোর সংখ্যা, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যাকে অনন্যকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাভোগ্রাম। সো অ্যাভোগ্রাম মানে হচ্ছে 1 অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে অ্যাভোগ্রাম মানে কি বললাম? 1 অ্যাভোগাড্রোর সংখ্যা। এবার বলো অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত হয়? 6.022 ইন্টু 10⁻23। আই হোপ তোমরা প্রত্যেকেই জানো, সেই কারণে ওখান থেকে বার করতে পারবে। আবার আমরা এক অ্যাভোগ্রামটাকে এইভাবেও বার করতে পারি, কোনো একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর যেটা হয় সেটাকে বলা হয় কি? 1 অ্যাভোগ্রাম বা 1 AMU। ওকে, 1 অ্যাভোগ্রাম সমান কত এমইউ হয়? এখন লিখে দিলাম 1 অ্যাভোগ্রাম মানে কত এমইউ? 1 AMU হয়। 1 অ্যাভোগ্রাম মানে হচ্ছে 1 AMU। এই দুটো কিন্তু সেম হয়। সমস্ত ভৌত রাশির কি একক আছে? না, সব ভৌত রাশির একক নাই,
কিছু কিছু আছে যাদের একক থাকে না, যেমন বিকৃতি, পারমাণবিক গুরুত্ব, এগুলোর কোনো একক নাই বলে এগুলোকে আমরা কি বলি বলতো, এককবিহীন রাশি। আচ্ছা, মৌলিক লব্ধ একক কাকে বলে? সৌরদিন ও গড় সৌরদিন নোটসে আছে, মনে পড়ছে? সো তোমরা যারা নোটস পড়ছো তারা দেখবে নোটসের মধ্যে এটা আছে, সৌরদিন আর গড় সৌরদিন। আমি এটা বলছি না, তোমরা যেখানে সময়ের পরিমাপ পাবে আমার নোটসের মধ্যে পরিমাপ অধ্যায়ে সময়ের পরিমাপ জায়গা পাবে, সেখানে দেখবে সৌরদিন আর গড় সৌরদিনটা লেখা আছে, ওখানেই তোমরা পেয়ে যাবে। এটা ক্লিয়ার হলো? কোথায় পাবে বলে দিলাম, সময়ের পরিমাপ, পরিমাপ অধ্যায়ের চ্যাপ্টারে দেখবে সময় বলে একটা টপিক পাবে, সেইখানটাতেই দেখবে তুমি সৌরদিন, গড় সৌরদিন, অধিবর্ষ, মিলেনিয়াল, এগুলো সব লেখা আছে ওই জায়গাটায়, ওখান থেকেই তোমরা পাবে। ক্লিয়ার হলো? নেক্সট গ্রুপ ডি, অর্থাৎ হচ্ছে দীর্ঘ উত্তর ভিত্তিক 3 মার্কসের কোশ্চেন। স্কেলার ও ভেক্টর রাশির পার্থক্য নিশ্চয়ই বলার দরকার পড়বে না, প্রত্যেকেই পারবে, আমি আর রিপিট করছি না স্কেলার ভেক্টর রাশির পার্থক্য। আচ্ছা, মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে দেখাও যে s = ut + হাফ at স্কয়ার সমীকরণটি সঠিক। তাহলে সঠিক বার করতে গেলে আমরা যদি দেখি s = ut + হাফ at স্কয়ার, তুমি লক্ষ্য করো তাহলে আমাকে দেওয়া আছে কি, দেওয়া আছে না তো স্যার, আমাকে দেওয়া আছে কি, দেওয়া আছে s = ut + হাফ at স্কয়ার। তুমি কি জানো, যখন একটা সমীকরণ দেবে তাহলে এই সমীকরণের ক্ষেত্রে প্রত্যেকটা পদের মাত্রা কি হতে হবে? সেম। প্রত্যেকটা পদের মাত্রা কি হতে হবে? সেম। তাহলে আমরা যদি এখন এস এর মাত্রা বার করি, এস মানে কি রে? এস মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, মনে পড়ছে বল ও গতি অধ্যায়টা? এস মানে হচ্ছে কি? অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্বের মাত্রা কি হয় স্যার? এল। তাহলে এস এর মাত্রা কি হবে স্যার? এল। এবার আমাকে কিসের মাত্রা বার করতে হবে বলো তো? ইউটি। তাহলে ইউটি এর মাত্রা বার করো। তাহলে ইউটি এর মাত্রা কত হবে স্যার? ইউ মানে কি হয় স্যার? প্রাথমিক বেগ। ইউ মানে কি হয়? প্রাথমিক বেগ। আচ্ছা, প্রাথমিক বেগ মানেই তো বেগ, প্রাথমিক বেগ মানে কি হয়? বেগ। তাহলে বেগের মাত্রা কি হয় বলতো? বেগের মাত্রা তো স্যার lt - 1। আর টি মানে কি স্যার? টি মানে কি? টি মানে তো সময়। তাহলে সময়ের মাত্রাটাকে সময় দিয়ে গুণ করে দিন স্যার। তাহলে lt - 1 আর t⁻1 গুণ করলে টি টি কেটে যাবে, হ্যাঁ না বলো দেখো একবার, নিশ্চয় সূচক জানো। তাহলে এল, তাহলে তুমি দেখতে পাচ্ছ ইউটি এর মাত্রাও কি হলো? এল হলো। এবার তুমি যদি হাফ এটি স্কোয়ারের মাত্রা বার করো, হাফ এটি স্কোয়ারের মাত্রা, হাফের মাত্রা কত হয়? ধ্রুবক রাশি, ধ্রুবকের মাত্রা হয় না, কত হয়? 1 হয়। ধ্রুবকের মাত্রা হয় না, 1 হয়। এ মানে কি বেটা? ত্বরণ। এ মানে কি? ত্বরণ। ত্বরণের মাত্রা কত হবে? lt - 2। ত্বরণের মাত্রা হবে lt - 2। আর টি স্কোয়ার মানে কি? সময়, সময়ের স্কোয়ার। তাহলে সময়ের মাত্রা কি হয় বলো? সময়ের মাত্রা স্যার, সময়ের মাত্রা তো টি, তাহলে টি এর স্কোয়ার করে দিন। আবার দেখো t - 2 আর t2 কেটে যাবে, দিয়ে কি পড়ে থাকবে স্যার? এল। তাহলে এখানে আমরা কি লিখবো? এখন দেখা যাচ্ছে বা অতএব দেখা যাচ্ছে যে s = ut + হাফ at স্কয়ার সমীকরণে s, ut এবং হাফ at স্কয়ার প্রত্যেকটির মাত্রা কি হয়ে যাচ্ছে? সমান বা একই। সেই কারণে সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক। আমি কি বলতে পারলাম? তাহলে এবার কি লিখবো? যে দেখা যাচ্ছে সমীকরণটার ক্ষেত্রে s, ut এবং হাফ at স্কয়ার প্রত্যেকটার মাত্রা কি হয়ে যাচ্ছে? সমান বা একই। যেহেতু মাত্রা বা সমানটা একই হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা দেখছি সমীকরণটা কি হবে? সঠিক। আমি কি বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে সবার ক্ষেত্রে? বুঝতে পেরেছি বাবা? ক্লিয়ার হয়েছে? রূপমা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আশা বাকিদের ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো তোমরা? সাধারণ তুলনায় সুবিদিতা বলতে হবে, বলো। নিশ্চয়ই জানো তোমরা, আমার নোটসে আছে, তোমরা তোমাদের টেক্সট বই থেকে পাবে। তো সকলকে বলবো যে টেক্সট বই থেকে একটু পড়ো, যে কোশ্চেনগুলো টেক্সট বই পাবে সেগুলো টেক্সট বই, প্লিজ টেক্সট বই ফলো করো। কারণ কি, তোমাদের স্যার বা ম্যাডাম টেক্সট বইকে বেশি গুরুত্ব দেয়, কারণ ওটা স্কুলের বই। স্কুল যেহেতু দিয়েছে, তাহলে স্কুলের বইটা বেশি গুরুত্বপূর্ণ, সেজন্য টেক্সট বুককে বেশি ফলো করো, তারপর আমার নোটস ফলো করো। ঠিক আছে? অনেক কোশ্চেন আছে যেগুলো আমার নোটস ছাড়া পাবে না, এটা যেমন টেক্সট বুকে পাবে কিনা আমি ঠিক জানি না, কিন্তু আমার নোটসে দেখবে এটা পাবে। ঠিক আছে? ওকে, তাহলে সাধারণ তুলনাযন্ত্রের সুবিদিতা নিশ্চয়ই পারবো বলে আমি রিভাইজ করছি না, বা আমরা এটা বলছি না। লম্বন ভ্রম কাকে বলে নিশ্চয়ই জানো। লম্বন ভুল কাকে বলে? যদি স্কেলে আমরা কোনো পার্ট নিতে চাই, সোজা লম্বভাবে দেখতে হয়, নাকি তির্যক ভাবে দেখলে পরে সেই পার্টটা নিতে আমাদের কি হয়? ভুল হয়। সেই জন্য এটাকে আমরা কি বলছি? লম্বন ভুল বা লম্বন ভ্রম। ঠিক তো? কিভাবে এই ভ্রম এড়ানো যাবে, কিভাবে এই ভুল দূর করা যায়? আমরা যখন স্কেলের পার্ট নেবো লম্বভাবে নেবো, কখনো তির্যক ভাবে নেব না। লম্বভাবে যদি এই পার্টটা নিই, তাহলে পরে এরর অফ প্যারাল্যাক্স বা লম্বন ভুলটাকে আমরা কি করতে পারবো? এড়াতে পারবো, বা এটাকে আমরা এড়াতে যাব। আচ্ছা, মাপনি চোঙ কি? এই চোঙের সাহায্যে কিভাবে জলের থেকে হালকা বস্তুর আয়তন কিভাবে নির্ণয় করবে? এটা তাহলে আমি ক্লাসে পড়িয়েছিলাম যে যদি কোনো একটা জলের থেকে হালকা বস্তুকে মাপতে চাও, তাহলে সেই হালকা বস্তুর গায়ে একটা পাথর বেঁধে দিতে হবে, যে পাথরের আয়তন তুমি কি জানো। যেমন ধরো আমি এই বস্তুর আয়তন জানি, তাহলে হালকা বস্তু আছে, কিন্তু এই বস্তুটা কি ভারী, এটা আমি আয়তন জানি, তাহলে ওটার গায়েটাকে বেঁধে দিলাম, দিয়ে এবার কি করলাম? আয়তন মাপলাম, দিয়ে যা আয়তন হলো তার থেকে কোন আয়তনটাকে বাদ দিয়ে দিবো? এই আয়তনটাকে বাদ দিয়ে দিবো, তাহলে কি হয়ে যাবে? ওই হালকা বস্তুর আয়তন বেরিয়ে যাবে। ঠিক বলছি তো? বুঝতে পারছি না? বুঝতে পারছি না? বুঝতে পারছিস না? যেমন ধর কোন একটা হালকা বস্তু জলে ভাসছে, ডুবছে না, তাহলে তার আয়তন কি করে বার করব? তাহলে আমরা কি করব? এটার ধর আয়তন আমি জানি,
তাহলে আমি কি করলাম, এখন ওই হালকা বস্তুটা আর এটাকে বেঁধে দিলাম, বেঁধে দিয়ে ঢেলে দিলাম জলে, তাহলে ডুবে গেল। তাহলে ডুবে গেলে তো তার একটা আয়তন হবে, যে আয়তনটা পাওয়া গেল সেখান থেকে কি করব, এই যে নোন আছে যেটা জানি সেটার আয়তনটাকে কি করে দেবো, আমি বাদ দিয়ে দেবো। তো যদি সেটার আয়তনটাকে বাদ দিয়ে দিই তাহলে পরে কি হবে, ওই বস্তুটার আয়তন পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা কিন্তু ওই আননোন বস্তুটার আয়তনটাকে বার করতে পারবো। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? চলো এবার আসবে বল ও গতি অধ্যায়। তাহলে পরিমাপ থেকে মোটামুটি এরকম টাইপের কোশ্চেন আসে পরীক্ষায়, তোমরা একবার ফলো করতে পারো। আমরা বল ও গতি অধ্যায়টাকে এবার দেখবো, ঠিক আছে? চলো বল ও গতি কোশ্চেনটা দেখবো। কোশ্চেনগুলো দেখো একবার। হয়েছে? প্রথম কোশ্চেনটা দেখছি, বলছে সরল রৈখিক দোলগতির ক্ষেত্রে কোনটি সঠিক? তাহলে সরল রৈখিক দোলগতির ক্ষেত্রে ডি অপশনটা কারেক্ট হবে, ত্বরণ সমানুপাতিক মাইনাস সরণ, নাকি রে? সরণের সাথে ঋণাত্মক ত্বরণের সম্পর্ক থাকে, সো ডি অপশনটা শুড বি রাইট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেনটা একটু রাইট দিয়ে রাখবে, ভালো কোশ্চেন এটা। দু একটা বলছে সূর্যের চারদিকে পৃথিবীর প্রদক্ষিণ হলো কি হবে, বৃত্তীয় গতি, নাকি? সূর্যের চারদিকে পৃথিবীর গতি অবভিয়াসলি বৃত্তীয় গতি হবে। 3 নম্বর, বেগ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করে? তো সোজা ত্বরণ, নাকি রে? বেগ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করে? স্যার ত্বরণ প্রকাশ করে, ত্বরণ প্রকাশ করে। আচ্ছা, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি কি হলো? নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ হলো, এবার মাথায় দেখো একটা অ্যারো দিয়েছে, এই মাথায় অ্যারোগুলোকে বলা হয় ভেক্টর চিহ্ন। মাথায় অ্যারোগুলোকে তুমি বাদ দিয়ে দাও, দিয়ে ভাবো কি হবে? মাথায় অ্যারো বাদ দাও, নেই, ভেক্টর নাই। তাহলে মাথায় অ্যারো না দিলে স্যার তো আমরা জানতাম এফ সমান এম এ, খোঁজো কোথায় আছে এফ সমান এম এ, তাহলে এফ সমান এম এ তো এখানে আছে স্যার, তাহলে এইটা হবে আমার অ্যান্সার। মাথায় অ্যারোগুলো হচ্ছে ভেক্টরকে প্রকাশ করছে, এখানে এফ বল হচ্ছে ভেক্টর আর এ হচ্ছে ভেক্টর, সেই জন্য ভেক্টরের মাথায় আমরা অ্যারো দিয়ে প্রকাশ করি। ক্লিয়ার হয়েছে? বলতে পারলাম? ওকে, নেক্সট, একটি বস্তুর ভরবেগ থেকে ধারণা পাওয়া যায় বস্তুটির গতির ধারণা পাওয়া যায়, ঠিক আছে? আবার দেখো উত্তর দিয়েছে ভরবেগ, আবে তো ভরবেগ থেকে তো ভরবেগেরই ধারণা পাবো, এটা তো সত্যি, তো ভরবেগের উত্তর হবে। আবার ভরবেগ থেকে গতি সম্বন্ধে পাওয়া যায়, গতি শক্তি কি হবে ইত্যাদি, এগুলো সম্বন্ধে জানতে পারি। তো অ্যাকচুয়ালি ভরবেগ থেকে আমরা গতির ধারণা পাই। তো বেসিক্যালি আমরা কি বলবো, আর ভরবেগ থেকে অপশনগুলো সবই রাইট, কাছাকাছি লাগছে। ভরবেগ থেকে ভরবেগের ধারণা পাই, ভরবেগ থেকে বেগের ধারণা পাই, কারণ কি কোনো একটা বস্তুর ভরবেগ জানি আর ভর যদি জানি তাহলে তার বেগটা বার করতে পারবো, তাই না? সো অ্যাকচুয়ালি এটা গতি হওয়া উচিত, বাট এটা এমন কোশ্চেন বানিয়েছে সবই উত্তর হওয়া উচিত এক্ষেত্রে, ঠিক আছে? তবে গতির উত্তরটাকে আমরা এখানে চয়েস করছি। আচ্ছা, তারপর কি বলছে সমবেগে গতিশীল বস্তুর কি হয়? তাহলে সমবেগে বস্তুর কোনো ত্বরণ থাকে না, নাকি রে? ত্বরণ শূন্য হয়, তাহলে সমবেগে কোনো বস্তুর ত্বরণ থাকে না, বা ত্বরণটা কি হবে, শূন্য হবে। বেগ সময় লেখো ও সময়ের অক্ষের অন্তর্ভুক্ত ক্ষেত্রফল, তাহলে নিশ্চয়ই বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি প্রকাশ করে? তোমরা পড়েছো অতিক্রান্ত দূরত্ব, নাকি রে? মনে পড়ছে, বহু অঙ্ক করেছিলাম। সো বেগ সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল থাকবে সেই ক্ষেত্রফলটা কি প্রকাশ করবে? স্যার অতিক্রান্ত দূরত্ব বা সরণ। সো সরণ শুড বি ইয়োর অ্যান্সার। নেক্সট, যে সূত্রের দ্বারা রকেটের গতি ব্যাখ্যা করা যায় সেটা হচ্ছে কি হবে বলো? ভরবেগের সংরক্ষণ সূত্র না? শক্তি দিয়েও হবে, ভরবেগ দিয়েও করা যায়। দেখি ভরের সংরক্ষণ, হ্যাঁ দেখি দাঁড়াও, ভরের সংরক্ষণ সূত্র, শক্তির সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র, হ্যাঁ নিউটনের তৃতীয় গতি সূত্র তো ভরবেগের সংরক্ষণ সূত্রকে মানে না, সো ভরবেগের সংরক্ষণ সূত্র হবে। নিউটনের তৃতীয় গতি সূত্র কি আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পাই না? পাই তো, অবভিয়াসলি পাই। সো ভরবেগের সংরক্ষণ সূত্র অবভিয়াসলি হবে। তবে হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট যদি আমরা দেখতাম তাহলে নিউটনের তৃতীয় গতি সূত্র শুড বি ইয়োর অ্যান্সার। সো ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা রকেটের গতিটাকে ব্যাখ্যা করতে পারবো। ভরবেগের মাত্রিক সংকেত এখনই করালাম, mlt⁻⁻1, সো ডি শুড বি ইয়োর অ্যান্সার, mlt⁻⁻1, এটা হবে ভরবেগের কি হবে, মাত্রা। ক্লিয়ার হয়েছে? সকলকেই বলছি শুধু উত্তর টুকলে হবে না, এগুলো কিন্তু কোয়েশ্চেন দেখে নিও, আমি গ্রুপে পাঠিয়ে দেবো, কেউ একজন আমাকে মেনশন করবে যে স্যার আপনি পিডিএফটা পাঠান, আমি পিডিএফটা অবভিয়াসলি পাঠিয়ে দেবো। কোয়েশ্চেন না দেখে উত্তরের তো কোনো মানে নাই, বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? তো কোয়েশ্চেনগুলো কিন্তু আমি এখানে আলোচনা করে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। চলো পরের কোয়েশ্চেনগুলো দেখে একটু আলোচনা করি আমরা। আচ্ছা, পর্যাবৃত্ত গতির একটি উদাহরণ কি হতে পারে? পর্যাবৃত্ত গতির উদাহরণ ঘড়ির গতি, নাকি রে? ঘড়ির গতি হতে পারে, পেন্ডুলামের গতি হতে পারে, নাকি দোলনার গতি, এগুলো সব হচ্ছে পর্যাবৃত্ত গতি। তাহলে পেন্ডুলামের গতি, এগুলো সব গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছি? আচ্ছা, বৃত্তপথে আবর্তনশীল বস্তু ত্বরণের অভিমুখ কোন দিকে হয়? বৃত্তের কেন্দ্র বরাবর হয়, এটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। তাই মাথায় রাখবি, অভিকেন্দ্র ত্বরণ বৃত্তের কেন্দ্র বরাবর কাজ করে।
সো আই রিপিট, অভিকেন্দ্র ত্বরণ বৃত্তের কেন্দ্র বরাবর কাজ করে। তাহলে অভিকেন্দ্র ত্বরণ বৃত্তের কেন্দ্র বরাবর আমার কি করছে, কাজ করছে। আই হোপ কনসেপ্টটা বোঝাতে পারলাম। বস্তুর জড়তার পরিমাপ কি, বস্তুর ভর। মাথায় রাখবি বস্তুর ভর দ্বারা বস্তুর জড়তার পরিমাপ করা হয়। সো বস্তুর জড়তার পরিমাপ কি হবে, বস্তুর ভর। সো বস্তুর ভর এর দ্বারা আমরা বস্তুর জড়তার পরিমাপ করতে পারি, কতটা বস্তুর মধ্যে জড়তা আছে। যেমন হালকা বস্তুর জড়তা কি হবে, হালকা হবে, আর ভারী বস্তুর জড়তা কি হবে, বেশি হবে। ঠিক আছে, এরকম একটা কোশ্চেন ছিল যে পেন্সিল, বই, খাতা, তার মধ্যে সবথেকে কম কার হবে না, তো স্যার পেন্সিলের হবে নাকি, অবভিয়াসলি পেন্সিলের হবে। পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে, পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি লেখো, আসবে না তোমাদের ক্ষেত্রে, পরিবর্তনশীল ভর নাই। তবে আমি বলে দিচ্ছি যে অ্যাকচুয়াল পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের যে গতিসূত্র হয় সেটা হচ্ছে F = m dv dt - u rel dm dt। এটা অ্যাকচুয়ালি সূত্র, হ্যাঁ, কিন্তু আমরা তো এটা লিখতে পারবো না, যেহেতু আমরা জানি না। এটা অ্যাকচুয়ালি ক্লাস 11-এ শিখবে, ঠিক আছে, আর খুব বেশি হলে 1.5 বছর পর, ঠিক আছে, 11-এ উঠে যাবে তোমরা, তখন অনেক বড় হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আমরা এখানে কি লিখবো স্যার, F = ΔP/ΔT, এটা লিখতে পারি। হ্যাঁ, সো পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে এটা লিখতে পারি আমরা, F = ΔP/ΔP, বা তুমি এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো, F = V ΔM ΔT, এটা লিখতে পারো। সো এটা লেখা বেশি কনভিনিয়েন্ট, বা এটা হচ্ছে তোমার কনভিনিয়েন্ট মোড। তো ΔP/ΔT লেখো। আর যদি কেউ লিখতে পারো উপরের সমীকরণটা, ঠিক আছে, তাহলে তো খুবই ভালো, ঠিক আছে। কিন্তু তোমার স্যার তৎক্ষণাৎ জিজ্ঞেস করবে, বাবু ডিভিডিটিটা কি, এখানে ইউরেলটা কি, তখন আর পারবো না, ঠিক আছে, তখন আর পারবো না। সো বাদ দাও, এটা লেখো, তবে এটা হয় একটু মাথায় রাখবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখবো আমরা কার্যকর বল কাকে বলে। যদি কোনো জায়গায় আমরা বল প্রয়োগ করি, ঠিক আছে, আর বলের ফলে কোনো বস্তু সরণ হয়, ঠিক আছে, কেমন সরণ হবে, যেদিকে আমাদের বল প্রযুক্ত করছি, তাহলে পরে এটাকে বলি আমরা কার্যকর বল হচ্ছে। তাহলে বল অ্যাকচুয়ালি কোনো জায়গায় কাজ করলে সেটাকে কার্যকর বল বলি অ্যাকচুয়ালি। আবার ধরো একই সঙ্গে একটা বস্তুর উপর দুইটা বিপরীত বল কাজ করছে, যেমন এখানে ধরো এখানে একটা কোনো বস্তু আছে, এদিক থেকে বল প্রয়োগ করছে, এদিক থেকে বল প্রয়োগ করছি 10 নিউটন করে, তাহলে এটার মধ্যে কোনোটাও কিন্তু কার্যকর বল নয়। কেন বলো তো, বস্তুর কোনো গতির পরিবর্তন হচ্ছে না। গতির পরিবর্তন হলে কার্যকর বল হবে, গতির পরিবর্তন না হলে পরে কার্যকর বল হবে না। কথাটা মাথায় রাখে দিন। দুটি বস্তুর মধ্যে সংস্পর্শ ছাড়াই ক্রিয়া প্রতিক্রিয়া বলের একটি উদাহরণ দাও। তাহলে দুটি বস্তুর মধ্যে সংস্পর্শ ছাড়াই ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে চৌম্বক আকর্ষণ বিকর্ষণ বল নাকি, আর হচ্ছে তড়িৎ আকর্ষণ বিকর্ষণ বল। তাহলে চৌম্বক আকর্ষণ বিকর্ষণ বল, তড়িৎ আকর্ষণ বিকর্ষণ বল ক্রিয়া প্রতিক্রিয়া উদাহরণ, আবার মহাকর্ষ বল, এগুলো সবই ক্রিয়া প্রতিক্রিয়া উদাহরণ দিয়ে প্রকাশ করা যায়। সো চৌম্বক বল, মহাকর্ষ বল, স্থির তড়িৎ আকর্ষণ বল, এগুলো সবই হবে। তাই আমি 2-3টা নাম বললাম, চৌম্বক বল, স্থির তড়িৎ আকর্ষণ বল, মহাকর্ষ বল, এগুলো সবই হবে কি আমাদের অ্যাকচুয়ালি এর মধ্যে পড়ে। আচ্ছা, সমদ্রুতি এবং অসম বেগ বিশিষ্ট গতির একটি উদাহরণ দাও। সমদ্রুতি অসম বেগ বিশিষ্ট একটা গতি হচ্ছে বৃত্তাকার পথে গতি নাকি রে, মনে করতে পারছিস? বৃত্তাকার পথে চলমান কোনো একটা বস্তু কিন্তু সমদ্রুতিতে থাকে, কিন্তু তার সমবেগ হয় না। সো সমদ্রুতি থাকলেও সমবেগ হয় না, দেবতনু কিছু ভাবছো। সো সমদ্রুতি থাকলে সমবেগ হবে না, অসমবেগ বিশিষ্ট এরকম গতি একটা হবে কি আমাদের, না তো বৃত্তাকার পথে কোনো বস্তুর গতি। ক্লিয়ার হয়েছে? তোরা দেবতনুকে একটু কোম্পানি দিতে পারতিস, ওকে একাই ছেড়ে দিয়েছিস। বন্ধুত্ব এখানেই পরিচয় হয়, জানিস, জানা যায়। তো এগুলো বন্ধু, তো দেখ তোকে এখানে একাই ছেড়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, না ও চেয়ারেই বসবে না, ও ফার্স্ট বেঞ্চে চিরকাল বসে এসছে। আর ফার্স্ট বেঞ্চে বসা না ওখানে বসা, কোনটা ভালো? ফার্স্ট বেঞ্চে, ওখানে বসে। আচ্ছা ঠিক আছে, ওকে, ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলাম। চলো, আচ্ছা, সমত্বরণে কোনো গতিশীল বস্তুর ভিটি লেখচিত্র কি হবে? সমত্বরণে, তাহলে দেখো এই কোশ্চেনটা খুব পরীক্ষা আসে। সমত্বরণে গতিশীল কোনো বস্তুর ভিটি লেখচিত্র হবে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে সমত্বরণে গতিশীল কোনো বস্তুর কি হবে? ভিটি লেখচিত্র হবে মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, আমি তাড়াতাড়ি একটু শেষ করার চেষ্টা করছি, যাতে করে আমি যদি পড়াটা ধরতে পারি। ঠিক আছে, চলো, ওকে। নেক্সট, বাম স্তম্ভ ডান স্তম্ভ আছে। দেখো বলের বলের পরিমাপ আমরা করতে পারি কোথা থেকে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। বলের পরিমাপ আমরা করতে পারি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। এক হবে, ঘূর্ণন গতির ক্ষেত্রে গতির অভিমুখের পরিবর্তন হয়। আচ্ছা দেখি, তারপর কম্বলে লাঠি দিয়ে আঘাত করলে ধুলো ঝরে, এটা হচ্ছে স্থিতিজাড্য। গতিশীল বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব
শূন্য হয় না নাকি? আচ্ছা, বন্দুকের প্রতিক্ষেপ বেগ নিউটনের তৃতীয় গতিসূত্র, তাহলে পড়ে রইল কি এইটা, তাহলে 51432 এটা মেনটেন চলবে আমাদের, ঠিক আছে 51432। আচ্ছা, স্থিতীয় গতি হলো কি হবে এখানে শূন্যস্থানে আপেক্ষিক নাকি রে? স্থিতীয় গতি কি হয়? আপেক্ষিক। সো একটা হবে স্থিতীয় গতি কি হয়? আপেক্ষিক। মাথায় রাখবে স্থিতীয় গতি হবে কি? আপেক্ষিক। আর কি হবে? বল প্রযুক্ত না হলে বস্তু সংস্থায় ভরবেগ নাকি? ভরবেগ অপরিবর্তিত থাকে। সো ভরবেগ অপরিবর্তিত থাকে। সো বল যদি প্রযুক্ত না হয় তাহলে ভরবেগ অপরিবর্তিত থাকে। প্লিজ কথা বলো না, ঠিক আছে? তাহলে পরে এই হলো গল্প। নেক্সট, পৃথিবী নিজ অক্ষের চারিদিকে প্রদক্ষিণ হলো কি হবে? ঘূর্ণন গতি নাকি? তাহলে এটা হবে আমাদের ঘূর্ণন গতি। সো দিস উইল বি ইয়োর ঘূর্ণন গতি। বল অপরিবর্তিত থাকলে ত্বরণ ভরের কি হয়? না, তো ত্বরণ ভরের ব্যস্তানুপাতিক হয়, ঠিক আছে? এটা হবে ব্যস্তানুপাতিক। তো ব্যস্তানুপাতিক, এটা শুড বি ইয়োর অ্যান্সার। সুইচ অফ করে দিলেও গতিজাড্যের কারণে নাকি রে? গতিজাড্যের কারণে বৈদ্যুতিক পাখা কিছুক্ষণ ঘুরতে থাকে। আর ভরবেগ একটি কি রাশি? না, তো ভরবেগ একটি অনেক উত্তর হয়, তাহলে আমরা উত্তর লিখবো ভেক্টর রাশি। আবার কেউ যদি লব্ধ রাশি লিখো, লব্ধ রাশিও তোমার উত্তর হবে। সো ভরবেগ একটা ভেক্টর রাশি অথবা লব্ধ রাশি, দুটোতে উত্তর তুমি লিখতে পারো। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পারলাম? ওকে। তারপর বলছে অবাধে পতনশীল বস্তুর ভর শূন্য হয়। ভর শূন্য হয় না, কি শূন্য হয় বলতো? ওজন শূন্য হয়। সেজন্য এটা কি লিখবো আমরা? মিথ্যা। সো শূন্য সত্য মিথ্যা দিয়েছে, সো এটা লিখবো আমরা কি? মিথ্যা। মিথ্যাকে মি লিখে লিখলাম, মিথ্যা মি, ঠিক আছে? ওকে, মিথ্যা। নেক্সট, বলের সিজিএস এককটি হলো নিউটন। তাহলে বলের সিজিএস একক কি হয়? ডাইনস্যাট। তাই এটাও কি হবে? মিথ্যা। স্থিতিজাড্যের জন্য দৌড় প্রতিযোগী চূড়ান্ত সীমারেখায় আসার সঙ্গে সঙ্গে স্থির হতে পারে না, এটাও মিথ্যা। কি হয়? গতিজাড্যের দরুন, তাই তো? গতিজাড্যের দরুন হয় এটা। আচ্ছা, প্রতিবিত বল একটি বস্তুর আকৃতির পরিবর্তন ঘটায় না, এটা সত্য, এই সরি মিথ্যা। কেন কি? প্রতিবিত বলই একটি বস্তুর আকৃতির পরিবর্তন ঘটায়। কার্যকর বল কি হয়? বস্তুর অবস্থান বা তোমার গতির পরিবর্তন ঘটায়, ঠিক আছে? তাহলে প্রতিবিত বল একটি বস্তুর আকৃতির পরিবর্তন ঘটায় না, হবে না। ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী রকেট গতিশীল হয়, এটা কি হবে তাহলে? সত্য। দেখলে এই দেখো ভরবেগের সংরক্ষণ দেখতে পাচ্ছ। আচ্ছা, ক্রিয়া বল প্রতিক্রিয়া বল একই বস্তুতে কাজ করে না, এটাও সত্য। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুতে কাজ করে না, বরং আলাদা আলাদা বস্তুতে কাজ করে। তাহলে আই হোপ সত্য। মিথ্যাগুলো হলো। দেখো কোশ্চেনগুলো বুঝতে পারছো তো? কোশ্চেনগুলো আলোচনা করছি, বুঝতে পারছো তো? অঙ্কিত ক্লিয়ার হয়েছে? পাঁচজন ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখবো আমরা, চলো এবার গ্রুপ সি। নির্দেশতন্ত্র কত প্রকার ও কি কি বলো তো? ক্লাসে বলেছিলাম কি কি হয়? দু প্রকার নাকি? একটা কি হয়? জড়ত্বীয়, আর একটা কি হয়? অজড়ত্বীয়। আমার নোটসের প্রথম পেজে আছে, দেখবে নির্দেশতন্ত্র কয় প্রকার? জড়ত্বীয় আর কি হয়? অজড়ত্বীয়। প্রমাণ করো যে মন্দন হলো ঋণাত্মক ত্বরণ। করতে হবে না পারবে? বলো, পারবে তো? নিশ্চয় পারবে। কেন? আমরা জানি স্যার মন্দন মানে কি হয়? তো স্যার ইউ মাইনাস ভি বাই কি হয়? টি, নাকি রে? মনে পড়ছে? আর এখানে আমরা যে মাইনাস কমন নিয়ে নিতাম, তাহলে ভি মাইনাস ইউ বাই কি লিখতে পারতাম? টি। আর ভি মাইনাস ইউ বাই টি মানে কি হয়? ত্বরণ। তাই ঋণাত্মক ত্বরণকে আমরা কি বলি এখানে? মন্দন। এইটুকুও করতে পারো তোমরা। সো ঋণাত্মক ত্বরণকে আমরা এখানে কি বলবো? মন্দন। এটা আছে তো চ্যাপ্টারের সিলেবাসে। সো আমরা দেখো ঋণাত্মক ত্বরণকে এখানে মন্দন বলতে পারলাম। ক্লিয়ার হয়েছে? আই হোপ বুঝতে পেরেছি সবাইকে। ওকে। ভরই বস্তুর জাড্যের পরিমাপ ব্যাখ্যা করো। এটা তোমাদের প্রত্যেকের বইয়ে আছে, এই কোশ্চেনটা প্রত্যেকের বইয়ে আছে। ভরই বস্তুর জাড্যের পরিমাপ ব্যাখ্যা করো, তাই আমি আর বলছি না। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিভাবে প্রথম গতিসূত্র পাওয়া যায়? এটা কি আমার নোটসে আছে? হ্যাঁ না বলো? এটা আমার নোটসে আছে না? দ্বিতীয় গতিসূত্র থেকে কি করে পাওয়া যায়, তাই না? তাহলে আমরা কি জানি স্যার? নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে, দেখো আমরা জানি নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে, আমরা কি জানি স্যার? এফ সমান কি হয়? এম এ। আমরা কি জানি? এফ সমান এম এ। এখন আমরা যদি দেখি আস্তে, আমরা যদি নিউটনের দ্বিতীয় গতিসূত্র দেখি, তাহলে এফ সমান এম এ। এখন আমাদের নিউটনের প্রথম গতিসূত্র কি বলছে? যদি বাইরে থেকে বল প্রযুক্ত না হয়, তাহলে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে, তাহলে ভাবো বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয়, তাহলে এফ কত হবে তাহলে স্যার? 0। তাহলে এফ সমান 0 মানে এম এ সমান 0। কিন্তু কোনো বস্তুর ভর কি 0 হতে পারে? এম 0 হতে পারে না স্যার, এম তো 0 হতে পারে না। তাহলে কি হবে স্যার? এ 0। এই যে এ 0, এখান থেকে আমরা দুটো কথা লিখতে পারি। এ 0 মানে বস্তুটা ত্বরণ শূন্য। ত্বরণ শূন্য মানে বস্তুটা কি আছে? স্থির আছে। হ্যাঁ না বলো? তাহলে একটা কথা তো, বস্তুটা স্থির থাকবে। বস্তুটা কি থাকবে? স্থির থাকবে। আর স্থির না থাকলেও যদি বস্তুটা সমবেগে চলে, তখন তার ত্বরণটা কি থাকবে? শূন্য হবে। হ্যাঁ না বলো? তাহলে বস্তু কি থাকবে?
বেগে গতিশীল। তাহলে দেখো এইটাই আমাদের প্রথম গতিসূত্র ছিল, যে কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রযুক্ত না হলে বস্তুটা স্থির থাকবে, না হলে চিরকাল সমবেগে চলবে। এটাই হচ্ছে সূত্র। এইটুকু লিখলে দুই দেবে তোমাকে স্কুল, চিন্তা করো না। ক্লিয়ার হলো, বোঝাতে পারলাম ব্যাপারটা? তো আই হোপ টপিকটা তোমাদের ক্লিয়ার করাতে পেরেছি। বইয়ে ছিল ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুটি কেন সাম্য স্থান বা সাম্য প্রতিষ্ঠা করতে পারে না? কারণ ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটি আলাদা আলাদা বস্তুর উপর ক্রিয়া করে। যেহেতু দুটি আলাদা আলাদা বা ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে, তাই ক্রিয়া ও প্রতিক্রিয়া কখনোই সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। তো মাথায় রাখবে, ক্রিয়া প্রতিক্রিয়া কেন সাম্য প্রতিষ্ঠা করতে পারে না? তার কারণ হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া দুটি আলাদা বস্তুতে কাজ করে। যখনই দুটি বস্তু আলাদাতে কাজ করবে তখন তারা একত্রে কাজ করতে পারবে না বলে তারা সাম্য প্রতিষ্ঠা করতে পারবে না। সো ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই সাম্য প্রতিষ্ঠা করতে পারে না, কারণ তারা আলাদা আলাদা বস্তুতে কাজ করে। ক্লিয়ার হয়েছে? তোমাদেরকে ক্লাসে বহুবার এই কোশ্চেনটা আলোচনা করে দিয়েছি আমি। নেক্সট বলছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত করো। নিশ্চয়ই পারবে, আর বলতে হবে না আমাকে। সব স্থিতি বা গতি আপেক্ষিক, প্রথম পয়েন্টেই আছে নাকি বইয়ের, প্রত্যেকের টেক্সট বইয়ে দেখবে স্থিতি ও গতি কি হয়, আপেক্ষিক বলে এই টপিকটা দিয়ে প্রত্যেকের বই শুরু হয়। আচ্ছা, বস্তু ত্বরণ সর্বোচ্চ কিন্তু বেগ শূন্য হতে পারে কি? বেগ শূন্য অথচ ত্বরণ সর্বোচ্চ হতে পারে? হ্যাঁ হতে পারে স্যার। আচ্ছা, কোনো একটা বস্তুকে বলো ওপরে ছড়ে দিলাম, কোনো একটা বস্তুকে ওপরে ছড়ে দিলাম, যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন তার বেগ কত হবে বলো তো? শূন্য। কিন্তু তখন তার অভিকর্ষজ ত্বরণ কি নিচে কাজ করবে? হ্যাঁ স্যার। তাহলে কোনো বস্তুকে ওপরে ছড়ে দিলে সর্বোচ্চ উচ্চতায় তার অভিকর্ষজ ত্বরণ কি হবে? সবচেয়ে বেশি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু সেই মুহূর্তে তার বেগ কত হবে স্যার? শূন্য। তাহলে বেগ শূন্য কিন্তু ত্বরণ সর্বোচ্চ। এটা কি পসিবল স্যার? ইয়েস, ইট ইজ পসিবল, এটা সম্ভব। ক্লিয়ার? কি বোঝাতে পারলাম আমি? বোঝাতে পেরেছি বাবা? আচ্ছা, ব্যাখ্যা করে দিলাম। ক্রিয়া প্রতিক্রিয়া বল যুগপৎ, যুগপৎ মানে একসাথে ঘটে। নিশ্চয়ই যখনই আমি ক্রিয়া করবো তখনই প্রতিক্রিয়া পাবো। যদি না হয় যে মনে হচ্ছে দেওয়ালে ঘুষি মারো, তাহলে বুঝতে পারবা ক্রিয়া প্রতিক্রিয়া একসাথে কাজ করে কিনা, তাই না? কারণ কি, যখনই আমরা ক্রিয়া করব তার রেসপেক্টে আমাদের প্রতিক্রিয়া সেই মুহূর্তেই কাজ করবে, সেই জন্য এরা হচ্ছে যুগপৎ, একসাথেই কাজ করে। বস্তুর ভরবেগের পরিবর্তনের সঙ্গে বলের সম্পর্ক কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বলের সঙ্গে কি হয়? সমানুপাতিক নাকি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বলের সঙ্গে কি হয়? সমানুপাতিক, তাই না? অর্থাৎ ভরবেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে যত বেশি হবে বলের পরিমাণও তত বেশি হবে। তাহলে এগুলোই ছিল কোশ্চেনগুলো, কিন্তু খুব ভালো ভালো কোশ্চেন ছিল, মোটামুটি সব স্কুলে আসার মতো কোশ্চেন দেখতেই পাচ্ছ। ঠিক আছে, থ্যাঙ্কস টু প্রান্তিকের একটা বই, প্রান্তিকের বইটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, প্রান্তিকের কোনো একটা বই থেকেই আমি কোশ্চেনগুলো তুলেছিলাম। অ্যান্ড থ্যাঙ্কস টু দেম, আশা করি কোনো সমস্যা হবে না। চলো, আচ্ছা 11 নম্বর কোশ্চেন দিয়েছে সরল দোলগতির বৈশিষ্ট্যগুলি লেখো। নিশ্চয়ই পারবে তুমি, সরল দোলগতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, নিশ্চয়ই পারবে। ঠিক আছে, তাই আমি আর বলছি না, সরল দোলগতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ঠিক আছে, পারবে তো? প্রত্যেকের বই আছে। চলো, একটি রোলারকে টানা না ঠেলা সোজা, নিশ্চয়ই পারবে, বহুবার ক্লাসে করেছি রোলারকে টানা না ঠেলা সোজা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? সকলে রিভিশন করতে থাকবে কিন্তু প্লিজ, বলছি আমি বারবার বলছি। আচ্ছা, লেখচিত্রের সাহায্যে s = ut + ½ at² সমীকরণটি প্রতিষ্ঠা কর। নিশ্চয়ই পারবো। ঠিক আছে, আগের দিনে বোধহয় এরকম একটা কোশ্চেন পেয়েছিলাম আমরা, সম্ভবত তোমরা মনে করে দেখতে পারো। ক্লিয়ার হয়েছে? 5 কেজি ভরের একটি বস্তুতে একটি স্থির বল 2 সেকেন্ড ধরে ক্রিয়া করায়। চলো 3 এর অঙ্কটা করছি, দেখো। সো 3 এর অঙ্কটা আমরা করছি এখানে, দেখো। তাহলে যখনই 3 এর অঙ্কটা করবো তাহলে মাথায় রাখবে 5 কেজি ভরের একটি বস্তুতে একটি স্থির বল, তাহলে m কত দিয়েছে এখানে? 5 কেজি। m একটা দিয়েছে 5 কেজি। একটি বস্তুতে একটি স্থির বল 2 সেকেন্ড, তাহলে সময় দিয়েছে আমাকে কত স্যার? 2 সেকেন্ড। 2 সেকেন্ড ধরে কাজ করছে। ক্রিয়া করে বস্তুটির বেগ 3 মিটার পার সেকেন্ড, তাহলে এটা ছিল ইউ মানে প্রাথমিক বেগ, 3 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে কত হয়ে গেল? 7 মিটার পার সেকেন্ড। তাহলে ভি হয়ে গেল তোমার 7 মিটার পার সেকেন্ড। আমাকে এখানে বলেছে ক্রিয়াশীল বলের মান কত। তাহলে এফ বার করতে গেলে তুমি প্রথম ফর্মুলা যেটা তোমার চোখে ভাসবে সেটা হচ্ছে স্যার এফ সমান তো এম এ। তুমি দেখো এখানে এম তো জানো কিন্তু এ জানো না, এ জানো না, তাহলে এটা বার করো। এ কি করে বার করবে? না তো স্যার লিখতে পারো তুমি, আমরা জানি কি লিখবে? ভি সমান কত হয়? ইউ প্লাস এটি, নাকি রে? ভি সমান ইউ প্লাস এটি। তাহলে ভি এর মান কত স্যার? 7 সমান 3 প্লাস এ ইন্টু টি কত স্যার? 2। তাহলে 7 - 3 2a সমান 4। তাহলে এ সমান কত হলো স্যার? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি এখানে দেখতে পাচ্ছ ত্বরণটা হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ অ্যাক্সেলারেশন বা ত্বরণটা হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ত্বরণ যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তাহলে এফ সমান কত হয়ে যাচ্ছে? এম এ। এম কত এখানে দিয়েছে? 5। তাহলে 5 গুণিত 2, তাহলে 5 গুণিত 2 মানে কত হয়ে যাবে? 10 নিউটন। সেই জন্য ক্যাপিটাল এফ ফোর্স এখানে উত্তর হতে পারে আমার 10 নিউটন। আই হোপ ক্লিয়ার করাতে পেরেছি সকলকে। ক্যাপিটাল এফ সমান 10 নিউটন। বোঝাতে পারলাম নিশ্চয়? বলো। কেজি আর মিটার একই না এসআই?
ওটা গ্রাম হয়, গ্রাম সেমি পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম ব্যাপারটা? দেবতনুর মন কোথায়? এই ভুলগুলো তো দেবতনুর হয় না। চলো, বন্দুক থেকে বুলেট ছুঁড়লে, ঠিক আছে, বন্দুকটি বন্দুকধারীকে পিছন দিকে ধাক্কা দেয় কেন? ভরবেগের সংরক্ষণ সূত্র, নাকি রে? ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা জানি যখনই ক্রিয়া করা হয় প্রতিক্রিয়াও হয়। তাহলে যখন বন্দুক থেকে আমরা গুলির ওপর ক্রিয়া করছি, ঠুস করে একটা গুলি চালাচ্ছি, তখন কি হচ্ছে? আমরা গুলির ওপর ক্রিয়া করছি, তো গুলিটা বেরোনোর সময় প্রতিক্রিয়া বল স্বরূপ আমার উপর একটা বল প্রয়োগ করছে, অর্থাৎ সে বন্দুকের উপর বল প্রয়োগ করছে। এই জন্য আমাদের হাত থেকে পেছনের দিকে সরে চলে আসে, তাই না? বুঝতে পারছি ব্যাপারটা? আই হোপ ক্লিয়ার হয়েছে। চলো 5 অঙ্কটা একবার দেখে নাও, 5 অঙ্কটা করাবো। চলো 5 অঙ্কটা চট করে একবার দেখে নাও, পড়ে নাও, বুঝে নাও। 5 অঙ্কটা করাবো, চট করে 5 অঙ্কটা একবার দেখে নাও প্লিজ। প্রত্যেকে 5 অঙ্কটা দেখে নাও। এরপরে কিন্তু 2 সপ্তাহে পর পর পরীক্ষা আছে 90 মার্কসের। হ্যাঁ, কোনো রকমের ডেট অন্য কোনো স্যারকে দেবে না, আমি বলে রাখছি, যে কোনো একটা টাইমে পরীক্ষা দিয়ে আসতে হবে। ক্লিয়ার? মাথায় থাকে যেন। তোমাদের পরীক্ষাগুলো হবে, একটা হবে সকাল 10টার সময়, আর একটা হবে বৃহস্পতিবার দিন ওই 5টা 4টের দিকে। আমি ডেট দিয়ে দেবো। ওই দিন 30 তারিখ আর 7 তারিখ বা 8 তারিখ যেটা পড়বে, পরপর 2 দিন কোনো স্যারকে দেবে না। তারপরে একটা সপ্তাহ আমি এক্সট্রা ক্লাস করাবো, বলে দেবো সব। ক্লিয়ার হয়েছে? চলো, আই হোপ অঙ্কটা পড়ে নিয়েছো তোমরা। তো বলছে আস্তে, বলছে স্থির অবস্থায় থাকা, তাহলে যখন স্থির অবস্থায় আছে তখন ইউ কত হবে স্যার? 0। আর এম বা বস্তুর ভর কত দিয়েছে স্যার? এম দিয়েছে স্যার 2 কেজি। ভরের একটি বস্তুতে বল কত দিয়েছি? বল দিয়েছি স্যার 10 নিউটন। আর সময় কত স্যার? 5 সেকেন্ড ধরে ক্রিয়া করে। নির্ণয় করো বস্তুটির বেগ। বেগ কত? তাহলে ভি বার করতে বলেছে, আর ভর বেগের পরিবর্তন বার করতে বলেছে। চলো বার করি এক এক করে। তাহলে আমরা যদি এখানে দেখি, লজিক্যালি চট করে বের করে নিতে পারবো না? তো স্যার এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এফ সমান কত হয় বলো তো? এম এ, নাকি রে? তাহলে এখান থেকে পট করে তুমি এটা বার করবে, এফ বাই এম। এফ কত দিয়েছে তোমার এখানে স্যার? 10। আর ভর কত দিয়েছে স্যার? 2। তার মানে তুমি এ পেয়ে গেলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে এ সমান পেয়ে গেলে তুমি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখতে পাচ্ছ সকলে? বুঝতে পারছো কি করে বার করলাম? এফ সমান এম এ, ফর্মুলা দিয়ে এ সমান কত হচ্ছে? এফ বাই এম, অর্থাৎ 10/2। 10কে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে কত আসে অ্যান্সার? 5 আসে। দেখতে পাচ্ছ তুমি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তুমি ত্বরণ পেয়ে গেছো। এবার তোমাকে বার করতে বলেছে বেগ ভি। তাহলে ভি ইউ এ টি, একটা ফর্মুলা চোখে ভাসছে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস। সো আমরা জানি ভি ইকুয়ালস টু কত হয় স্যার? ইউ প্লাস এটি হয়, নাকি রে? ভি সমান ইউ প্লাস কত হয়? এটি স্যার। তাহলে এবার ভি সমান যদি ইউ প্লাস এটি হয়, তাহলে ইউ কত স্যার? ইউ তো 0। এ কত স্যার? 5। আর টি কত স্যার? টি দেখো 5। তাহলে ভি কত দাঁড়ালো স্যার? ভি হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে আমার ভি, যেটা হবে 25 মিটার পার সেকেন্ড। কালি দেখতে অসুবিধা হচ্ছে কারোর? ক্লিয়ার হয়েছে সবার? তাহলে ভি সমান কত আসছে? 25 মিটার পার সেকেন্ড বা 25 মিটার পার সেকেন্ড। আই হোপ সকলেরই ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হয়েছে সবার? আর একটা জিনিস বার করতে হবে যে ভরবেগের পরিবর্তন। আমি একটা পেজ নিয়ে বোঝাচ্ছি, এটা টুকে নাও, চটচট করে টুকে নাও, চটচট করে টুকে নাও। হয়েছে? এবার দেখো, ভরবেগের পরিবর্তন বার করতে বলেছে, ঠিক আছে? তো ভরবেগের পরিবর্তন যখনই বার করতে বলবে, তাহলে একটা কথা মাথায় রাখো, যে আমরা জানি যে প্রযুক্ত বল সমান ভরবেগের পরিবর্তন বাই কি হয়? সময়। তাহলে এখান থেকে কি আমরা একটা কথা লিখতে পারবো যে স্যার ভরবেগের পরিবর্তন সমান কত হবে স্যার? প্রযুক্ত বল গুণিত কত হবে স্যার? সময়। এটা হচ্ছে গল্প। ক্লিয়ার হয়েছে? তাহলে তুমি দেখো প্রযুক্ত বল কত স্যার? প্রযুক্ত বল হচ্ছে 10 নিউটন, আর সময় কত? 5 সেকেন্ড। তাহলে প্রযুক্ত বল তো স্যার 10 নিউটন আর সময় 5 সেকেন্ড, তার মানে 50। তাই ভরবেগের পরিবর্তন হবে 50 কেজি মিটার পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বোঝাতে পেরেছি সবাইকে আমি? ক্লিয়ার হয়েছে সবার? বোঝাতে পেরেছি? তাহলে সিম্পল অঙ্ক ছিল, সোজা ছিল। ফর্মুলাটা না জানলে পরে
অঙ্ক পারবা না, ফর্মুলাটা তোমাকে জানতে হবে এক্ষেত্রে। সো ফর্মুলা মেনটেন করো, ফর্মুলা জানো, ফর্মুলা দেখো, ফর্মুলা বোঝো, ফর্মুলা খাও, সব করো, দিয়ে অঙ্ক করো। ক্লিয়ার আছে? বুঝতে পেরেছি ব্যাপারটা? এইটা জানো নিশ্চয়, তোমরা জানো বলেই করতে পারবো, ঠিক আছে? গান করলে হবে না শুধু স্টেজে উঠে। ওকে, বুঝতে পেরেছি নিশ্চয়। যাচ্ছি পরের পেজে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, নিউটনের তৃতীয় সূত্র থেকে রকেটের গতি। নিশ্চয় পারবো, এটা দেখবে প্রত্যেকের বইয়ের শেষে দেওয়া আছে, বলগতি অধ্যায় নাকি রে, বলগতি অধ্যায় দেখবে রকেটের গতিটা ব্যাখ্যা প্রত্যেকের বইয়ের শেষে দেওয়া আছে, চ্যাপ্টারের শেষে। আই হোপ প্রত্যেকে পারবো। ক্লিয়ার হয়েছে? চলো তাহলে আমাদের বলগতি শেষ হলো, এবার আমরা পড়বো পদার্থের গঠন ও ধর্ম। তাহলে পদার্থের গঠন ও ধর্ম, এইটা আমাদের লাস্ট আজকের আলোচনা। আই হোপ কোশ্চেন্স গুলো ভালো লাগছে, কোশ্চেন্স গুলো চটচট করে শুরু করো করতে। চলো টাইম দিলাম, চেষ্টা করো, টেক ইউর টাইম। সিসিটিভি খুলে নেবে, এটা খুবই ভালো। চলো হয়েছে, ঠিক আছে, চুরি করে নিয়ে চলে গেছে, অসুবিধা নাই। আমারই ক্ষয়ক্ষতি করতে পারবি, অন্য স্যার তো পারবি না, অন্য স্যার পিড়ে চামড়া তুলে দেবে। ওকে ঠিক আছে, হয়েছে, ক্লিয়ার ক্লিয়ার, বুঝতে পারছি। ওকে আসতে বাবা প্লিজ, হই হই ওই হই ওই হই, বাদ দো বাদ দি। চাহাত ফত আলী খান, আমার চুলটা ওরকমই হচ্ছে আস্তে আস্তে। চলো ছাড়ো, বন্ধ করলাম, চলো ব্যাক টু আওয়ার ক্লাস। ক্লাসে আসছি, চলো এই প্লিজ। তো দেখো চ্যাপ্টার নাম্বার 3 এবার আলোচনা করছি আমরা। গ্রুপ এ শর্ট কোশ্চেন, তোমাদের সময় দিলাম আমি সলভ করার জন্য, মারপিট করো না। বৃষ্টির ফোঁটার আকার কি হতে পারে? বৃষ্টির ফোঁটার আকার স্যার হয় গোলক আকার বা গোলাকার বা গোলক আকার। সো গোলক আকার কেন হয়? পৃষ্ঠ টানের জন্য নাকি রে, পৃষ্ঠ টানের জন্য গোলক আকার হয়। প্লিজ কথা শোনো। সাইফনের ক্রিয়াশীলতা নির্ভর করে কিসের ওপর? না তো স্যার চাপের পার্থক্য, চাপের পার্থক্যের উপর সাইফনের ক্রিয়াশীলতা নির্ভর করে, বলে চাপের পার্থক্য শুড বি ইওর অ্যান্সার। বায়ু প্রবাহের বেগ বেশি হলে চাপ কি হবে? না তো স্যার কম হবে, তাই তো? বায়ু প্রবাহের বেগ বেশি হলে চাপ কম হবে। কে বলেছে আমাকে এটা? বার্নৌলি নাকি? সেই জন্য ঘরের চাল কি হয়? উড়ে যায় আকাশে। ওকে, প্রবাহীর সান্দ্র বল দুটি স্তরের আপেক্ষিক বেগ কি করাতে চায়? বাড়াতে বা কমাতে চায় নাকি? বাড়াতে, হ্রাস বৃদ্ধি করতে চায়, তাই তো? মন্থর স্তর দ্রুততর স্তরের বেগ কমাতে চাইবে, আর দ্রুততর স্তর মন্থর স্তরের বেগ কি করতে চাইবে? বাড়াতে চাইবে। সেই জন্য এটাকে কমাতে বা বাড়াতে চাই। ওকে, প্রবাহীর, এটা হয়ে গেল। নেক্সট, পারদের মধ্যে লোহার বল সর্বদা ভাসবে, ঠিক আছে? সর্বদা ভাসবে, কারণ কি? কারণ পারদের ঘনত্ব প্রায় 13.6 গ্রাম পার সেমি কিউব, হোয়ারএজ লোহার ঘনত্ব কত বাবা? 7.5। ওকে, পারদের উপরিতল উত্তল হয় যে ধর্মের জন্য, সেটা হচ্ছে কি? পৃষ্ঠটান। পৃষ্ঠটানের জন্য পারদের মানে উপরিতলটা উত্তল হয়। বার্নৌলির উপপাদ্য যে নীতির উপর প্রতিষ্ঠিত, সেটা হলো কি বাবা? শক্তির সংরক্ষণ নীতি, শক্তির সংরক্ষণ। আচ্ছা, অভিকর্ষহীন স্থানে কোনো প্রবাহীর ক্ষেত্রে কোনটি থাকবে না? না তো স্যার প্লবতা থাকবে না নাকি রে? প্লবতা থাকবে না অভিকর্ষহীনে, কারণ প্লবতা ওজন, ওজন না থাকলে প্লবতা থাকবে না। ওকে, বায়ুতে কোনো বস্তুর ওজন ডব্লিউ ও কোনো তরলে নিমজ্জিত অবস্থায় ওই তরল কর্তৃক বস্তুর উপর প্রযুক্ত বল বি হলে, ওই তরলের যে কোনো বিন্দুতে বস্তুটির ভাসনের শর্ত কি হবে? ভাসনের শর্ত হচ্ছে কি? যে কোনো বিন্দুতে যখন ভাসবে, তার মানে হচ্ছে প্লবতার মান বেশি বা ওজনের সাথে সমান হতে পারে নাকি? বি এর মান ও প্লবতার মান ওজনের সমানও হতে পারে, আবার কি হতে পারে? বেশিও হতে পারে, তাহলে ভাসবে। বুঝতে পারছি ব্যাপারটা? নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে সবার? নেক্সট, তারপর গ্রুপ বি। চলো, প্রবাহীর একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। চাপ। চাপ প্রবাহীর একটি বৈশিষ্ট্য, সো চাপ শুড বি ইওর অ্যান্সার। চাপ হবে প্রবাহীর একটি বৈশিষ্ট্য। ওকে, নেক্সট, জল ব্যারোমিটারে জলস্তম্ভের উচ্চতা কত হয়? বহুবার পরিচয় কত হয়? 10.336 মিটার নাকি? জল ব্যারোমিটারে জলস্তম্ভের উচ্চতা কত হবে? 10.336 মিটার। কি হলো বাবা? কি হয়েছে তোমাদের? ওইদিকে চলে এসো, চেয়ার ফাঁকা আছে, এসো। এই 4 জন একটা বেঞ্চে বসেছে বলে এরকম সমস্যা করছো তোমরা। 5 জন করে বসে এক এক বেঞ্চে, ওই ব্যাচে দেখেছো একবার? চলো চুপ করে বসো, এদিকে লাগাও। একটি বস্তুর তাহলে তরলের সমোচ্চশীলতা ধর্মের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। তাহলে তরলের সমোচ্চশীলতা ধর্মের একটি ব্যবহারিক প্রয়োগ কি হবে? প্রথমত বাড়ির উপরে জলের ট্যাঙ্কি রাখা নাকি?
জলের ট্যাঙ্কি বাড়ির সর্বোচ্চ স্থানে রাখা হয়, ঠিক তো? সৃষ্টি বুঝতে পারছো? ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, একটি বস্তুর প্রকৃত ওজন, আপাত ওজন এবং প্লবতার মধ্যে সম্পর্ক কি? তাহলে প্লবতা মানে কত হবে স্যার? প্লবতা মানে কি হয়? প্লবতা মানে হচ্ছে প্রকৃত ওজন মাইনাস কি হয় বলতো? আপাত ওজন, ঠিক আছে? মাইনাস হচ্ছে আপাত ওজন, এটা হচ্ছে প্লবতা। তার মানে প্রকৃত ওজন ইকুয়াল টু আপাত ওজন প্লাস কি হয় অ্যাকচুয়ালি প্লবতা। প্লবতা মানে যতটা অ্যাকচুয়াল ওজন মাইনাস কি হয় আপাত ওজন যতটা হয়েছে, এটাকে প্লবতা বলা হয়। ক্লিয়ার হয়েছে? ওকে, প্রবাহমান তরলের কত রকমের শক্তি থাকে বলো তো? এটা দেবতনু ক রকমের শক্তি থাকে যে কোনো প্রবাহমান তরলে? বার্নৌলি থেকে পড়েছো, 3 রকমের, সব ক্যালকুলেশন করেছিলাম। চাপ শক্তি, স্থিতি শক্তি আর কি থাকে? গতি শক্তি। সো 3 রকমের থাকে, চাপ শক্তি, স্থিতি শক্তি আর কি হবে তোমার? গতি শক্তি। এটা কোথা থেকে পেয়েছি আমরা? বার্নৌলির নীতি থেকে। বার্নৌলির নীতি থেকে পেয়েছিলাম বলে 3 রকমের বলবো আমরা। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? আই হোপ বোঝাতে পেরেছি সকলকে। লাস্ট পর্যন্ত কি আওয়াজ যাচ্ছে? কথা শুনতে পাচ্ছ তোমরা? খুব স্লো বলছি আমি, আই হোপ শুনতে পাচ্ছ তো? শুনতে পাচ্ছি। ওকে, ইস্পাত ও রবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক বলো তো স্নেহদীপ? ইস্পাত হবে নাকি? রবার লিখবো না তো? ইস্পাত হবে, ইস্পাত বেশি স্থিতিস্থাপক দেখছি। তাহলে রবার ও ইস্পাতের মধ্যে কে বেশি স্থিতিস্থাপক? এটা হচ্ছে ইস্পাত হবে বেশি স্থিতিস্থাপক। 6টা বাদ গেছে। জলে তেল ফেললে পৃষ্ঠটান কি হয়ে যায়? কমে যায়। জলে তেল ফেললে পৃষ্ঠটান কমে যায়। মাথায় রাখবে তেল হচ্ছে একটা জৈব পদার্থ। জলে যদি জৈব পদার্থ ফেলো তাহলে পরে তার পৃষ্ঠটান কমবে, কিন্তু অজৈব পদার্থ যেমন কি হতে পারে? খাদ্য লবণ, তাহলে পৃষ্ঠটান কি হয়ে যাবে বলতো? বেড়ে যাবে। ক্লিয়ার হয়েছে? সো এইভাবে আমরা বার করতে পারবো। আই হোপ ক্লিয়ার করাতে পেরেছি সবাইকে। নেক্সট, ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে তার পাঠ কত হবে? ব্যারোমিটারকে যদি চাঁদে নিয়ে যাওয়া যায় তাহলে তার পাঠ কত হবে? 0 হবে। ব্যারোমিটারে চাঁদের পাঠ 0 হয়। ক্লিয়ার হয়েছে? বলতে পারলাম সকলকে? ওকে, নেক্সট তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল কি হয়? না তো ক্ষুদ্রতম হতে চাই, সো এটা হবে 1। ঠিক আছে, দেখো এদিক আছে। হ্যাঁ, তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল ক্ষুদ্র হতে চাই। পৃষ্ঠটানের এসআই একক, এটা হচ্ছে নিউটন পার মিটার, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2। আচ্ছা, একক ক্ষেত্রফলের প্রযুক্ত ঘাত, এটা হচ্ছে চাপ, সো এটা হচ্ছে 3 চাপ। সান্দ্র প্রবাহিত বস্তুর সর্বোচ্চ স্থির বেগ, এটা হচ্ছে প্রান্তীয় বেগ। আর বিকৃতি হচ্ছে মাত্রাহীন রাশি। তাহলে 23541, সো 23541 এই প্যাটার্নে তোমার এটা ম্যাচ করছে। দেখতে পাচ্ছ তোমার 23541, দেখতেই পাচ্ছ কি কি হবে না? তো এটা হবে, এটা হবে। তখন আমি লিখে রেখে দিয়েছি, তোমরা চট করে এখান থেকে দেখে নাও। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি সকলকে। নিশ্চয়ই করছো তোমরা, উত্তরগুলো বুঝতে পারছো। পরের দিন কিন্তু আমি যা প্র্যাকটিস করালাম কোশ্চেনগুলো মোটামুটি এখান থেকে দেবো, তোমরা একবার দেখে নিও কোশ্চেন্স গুলো। ক্লিয়ার হয়েছে? আই হোপ 30 তারিখের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকে নিতে থাকবে। ফার্স্ট পরীক্ষা আমাদের 90 মার্কসের মক টেস্টের। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট চলো শূন্যস্থান পূরণ করব। প্লবতা বল ড্যাশ দিকে কাজ করে? কোন দিকে? ওজনের বিপরীত দিকে বা ঊর্ধ্বমুখে বা উপরের দিকে, তাই না? যে কোনো একটা উত্তর লিখবো, উপরের দিকে বা ওজনের বিপরীত দিকে, যা উত্তর হয় সেটা একটা লেখো, তাহলেই হবে তোমার। ক্লিয়ার হয়েছে? ওজনের দিকে বা উল্টো দিকে বা উপরের দিকে যা লিখবে সেটা উত্তর হবে, অভিকর্ষের বিপরীতে হবে। আচ্ছা, তরলের যে কোনো বিন্দুতে ঊর্ধ্বচাপ ও নিম্নচাপ কি হয়? সমান নাকি রে? তরলের যে কোনো একটা বিন্দুতে ঊর্ধ্বচাপ আর নিম্নচাপ সর্বদা কি হয়? সমান হয়। সমান হয় সব সময়, সেটা সমান হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট, তরলের মুক্ত পৃষ্ঠ ক্ষুদ্রতম ক্ষেত্রফলে, এটা হবে উত্তরটা ক্ষুদ্রতম। প্লিজ কোশ্চেনটা স্টার্ট দিয়ে রাখবে, ভালো কোশ্চেন এটা। হ্যাঁ, ভালো কোশ্চেন। তরলের মুক্ত পৃষ্ঠ ড্যাশ ক্ষেত্রফলে সংকুচিত হতে চেষ্টা করে, এটা হবে কি? ক্ষুদ্রতম। তাহলে ক্ষুদ্রতম ক্ষেত্রফলে সংকুচিত হতে চেষ্টা করবে। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। ওকে, বলতে পেরেছি সবাইকে। নেক্সট, ধারারেখ প্রবাহে কোনো তরল কণা যে পথে চলে তাকে ড্যাশ বলে? কি বলে? ধারারেখ বলে। তাকে কি বলে? ধারারেখ। সো এটা হবে ধারারেখ বলে, তাকে ধারারেখ বলে, তাকে ধারারেখ বলে। বার্নৌলির উপপাদ্য অনুসারে পি বাই রো প্লাস জিএইচ সমান কি হবে বলো? হাফ ভি স্কোয়ার নাকি রে? নিশ্চয় মনে আছে? তাহলে এটা হবে অ্যান্সার হাফ ভি স্কোয়ার। হ্যাঁ, রো থাকবে না, দেখতে পাচ্ছ রো দিয়ে ভাগ করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি ফর্মুলাটা হয় পি প্লাস রো জিএইচ প্লাস হাফ রো ভি স্কোয়ার সমান ধ্রুবক। এবার রো দিয়ে যদি ভাগ করিস তাহলে পি বাই রো প্লাস জিএইচ প্লাস কত হয়? হাফ ভি স্কোয়ার সমান কে বাই রো। এরকম কিছু অ্যান্সার থাকবে। ওকে, নেক্সট, উষ্ণতা বাড়লে তরলের পৃষ্ঠটান কি হয়ে যায়? কমে যায় বা হ্রাস পায়। তাহলে এটা হয় কমে যায় বা হ্রাস পায়, কমে যায় বা হ্রাস পায়। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি কোশ্চেনটা, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সকলে? ওকে, তরলে অজৈব পদার্থ, দেখো এখনই আলোচনা করছিলাম না, অজৈব পদার্থ মানে কি? লবণ। তাহলে তরলে অজৈব পদার্থ দ্রবীভূত করলে পৃষ্ঠটান কমে না? কমে না, কি হয়? বেড়ে যায়। ঠিক আছে, তাহলে এটা মিথ্যা হবে। বুঝতে পারলাম ব্যাপারটা? এটা হচ্ছে মিথ্যা। সান্দ্র বল হলো তরলের মধ্যে অভ্যন্তরীণ ঘর্ষণ বল। একদম সত্য, অবভিয়াসলি স্যার এটা তো সত্য।
ঠিক আছে। আচ্ছা, বস্তুকে তরলে নিমজ্জিত করলে তা হালকা মনে হয়। হ্যাঁ সত্য, অবশ্যই হালকা মনে হয়, কিন্তু হালকা হয় না অ্যাকচুয়ালি। ঠিক আছে। পীড়নের প্রভাবেই বস্তুতে বিকৃতি সৃষ্টি হয় না, মিথ্যা। কি হয়? আগে বিকৃতি হয় নাকি রে? তাই কোশ্চেন পড়েছিলাম বিকৃতি ও পীড়নের মধ্যে কে মৌলিক রে? বিকৃতি মৌলিক। মনে পড়ছে? ক্লাসে পড়েছিলাম। সো বিকৃতি মৌলিক হয়। ধারারেখগুলি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর পরস্পরকে ছেদ করে, জীবনে ছেদ করে না, ভাগ। মিথ্যা। ঠিক আছে, তাহলে ধারারেখাগুলো কোনোদিনও পরস্পরকে ছেদ করবে না। ক্লিয়ার হয়েছে? সন্দীপ বুঝতে পেরেছ? সন্দীপের চশমা ফ্রেমটা ভালো। চলো, ক্লিয়ার হচ্ছে সবার? বুঝতে পারছি আমি? ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে সবার? বুঝতে পেরেছো? ক্লিয়ার? লিখছো না কিছু সন্দীপ? লিখছো। নেক্সট, এবার গ্রুপ সি। চলো গ্রুপ সি আলোচনা করব। গ্রুপ সি দেখো কি বলছে, ভাসমান বস্তুর আপাত ওজন শূন্য হয়, ব্যাখ্যা করো। দেখো, কোনো বস্তু যখন ভাসে, যখন ভাসছে বস্তুটা না, তখন তার ওজন আর প্লবতা কি হয়? সমান আর বিপরীত দিকে থাকে। তাহলে কোনো বস্তু যখন ভাসবে তার ওজনকে সম্পূর্ণরূপে প্রতিহত বা প্রতিমিত করছে কে বলতো? তাহলে কোনো একটা বস্তু যখন ভাসবে তখন তার ওজনকে সম্পূর্ণরূপে প্রতিমিত বা প্রতিহত করছে কে? না তো প্লবতা। যেহেতু প্লবতা সম্পূর্ণরূপে প্রতিহত করছে, সেই কারণে আমরা এক্ষেত্রে বলবো কি স্যার? না তো লজিক্যালি যে ভাসমান বস্তুর কোনো আপাত ওজন নাই। অ্যাকচুয়ালি ভাসমান বস্তুর আপাত ওজন কি হয়? শূন্য। ওকে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান আমি কি ক্লাসে পড়িয়েছিলাম এবং আমাদের নোটসে আছে, দেখে নেবে এটা। সো এটা দেখবে, এর মানটা কত হয় মনে আছে? 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। সো এটা ক্লাসে পড়িয়েছিলাম বা আমাদের নোটসে আছে, প্লিজ প্রোভাইড করো নোটস। ঠিক আছে, নোটসে দেখে নাও। ঠিক আছে, যারা ইউটিউব থেকে দেখছো তোমরা আমাদের অ্যাপ অনলি ফিজিক্সে গিয়ে তোমরা এই নোটসটা কিনতে পারো। ঠিক আছে, আমারও কিছু হেল্প হবে, কিনে নিও। ওকে, টাকা হবে, পয়সাই পয়সা হোগা। ইউটিউব থেকে তো কিছু টাকা পাচ্ছি না। ওকে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় করো। কত হবে? 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। আই হোপ তোমরা এটা পারবে বার করতে, নিশ্চয়ই তোমাদের ক্লাসে করানো হয়েছিল। ক্লিয়ার হয়েছে বাবা? বলতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? ওই নেক্সট, তরলের পৃষ্ঠটান বলতে কি বোঝো? ইহা কোন বিষয়ের উপর নির্ভর করে? তাহলে পৃষ্ঠটান কাকে বলে সংজ্ঞা নিশ্চয়ই পারবো, সংজ্ঞাটা আমরা। আর এটি কি কি বিষয়ের উপর নির্ভর করে? বলেছিলাম তাপমাত্রার উপর নির্ভর করে, দূষণের উপর নির্ভর করে, তরলে উপস্থিত পদার্থের উপর নির্ভর করে। তো দেখবে পরপর করে পয়েন্টগুলো আমাদের নোটসে দেওয়া আছে, তোমরা সেখান থেকে উত্তরগুলো লিখতে পারবে। আর্কিমিডিসের নীতি, কত সোজা কোশ্চেন, বাচ্চা বাচ্চা কোশ্চেন, এইটা আসতো এই কোশ্চেনগুলো। আর্কিমিডিসের নীতি বিবৃত করো, তোমাদের জন্য আসবে, পাস করতে তো হবে। সো এই কোশ্চেনগুলো তোমাদের থাকবে পরীক্ষায়, চিন্তা করো না। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন, প্লবতা কি? এটি কি কি বিষয়ের উপর নির্ভর করে নিশ্চয়ই জানো। প্লবতার মান কি? প্লবতা কাকে বলে? কোনো বস্তুকে কোনো একটা প্রবাহিতে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে সেই প্রবাহিটি উপরের দিকে ওজনের বিপরীত দিকে একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, একেই কি বলা হয়? প্লবতা। এটি কি কি বিষয়ের উপর নির্ভর করে? যে বস্তুটাকে ডোবানো হচ্ছে বা নিমজ্জিত করা হচ্ছে তার আয়তনের উপর নির্ভর করে, তরলের ঘনত্বের উপর নির্ভর করে, অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে, বস্তুর আয়তনের, এইগুলোর উপর ডিপেন্ড করছে। ওকে, একটি তরলের ঘনত্ব বেশি হলে সান্দ্রতাও কি বেশি হবে? না না না, এরকম কোনো মানে নাই যে কোনো একটা তরলের ঘনত্ব বেশি হলে। অ্যাকচুয়ালি ঘনত্বের সঙ্গে সান্দ্রতার ডাইরেক্ট কোনো রিলেশন নেই। তো আমরা বলতে পারি না, অনেক সময় মনে হয় যে আঠা একটু ঘন, তার ঘনত্ব বেশি, সেই জন্য তার সান্দ্রতা বেশি, না ওরকম মনে হয়। কিন্তু অ্যাকচুয়ালি যে ঘনত্ব বেশি হলেই যে তার সান্দ্রতা বেশি হবে এরকম কোনো মানে নাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো বেসিক্যালি আমরা এটা ডাইরেক্ট রিলেশন কিছু নেই, সো আমরা এটা বলতে পারবো না যেটা হয় না, এটা বলা যায় না। ক্লিয়ার হয়েছে? কোশ্চেনটা কিন্তু একটু মাথায় রাখবে, কোশ্চেনটা প্লিজ মাথায় রাখবে। যারা মিশনে পড়ছো কোশ্চেনটা মাথায় রাখবে, তাহলে ঘনত্ব বেশি হলে সান্দ্রতাও কি বেশি হবে? প্লিজ মাথায় রাখবে কোশ্চেনটা। যারা মিশনে পড়ছো, ব্যারাকপুর হোক বা বর্ণগর বা রহরা যারাই পড়ছো, প্লিজ মাথায় রাখবে কোশ্চেনটা। সাতেরটা, সান্দ্রতাকে তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বলে কেন? কারণ সান্দ্রতা কি করছে? তরলের মধ্যে বেগের হ্রাস বৃদ্ধি করায়। অর্থাৎ দ্রুততর স্তরের বেগ কমে যেতে পারে মন্থর স্তরের দ্বারা। অর্থাৎ এটা তরলের ভেতরে, তরলের স্তরগুলোর মধ্যে একটা বাধাজনিত বল, সেই জন্য তরলের অভ্যন্তরীণ ঘর্ষণকে বলা হয়। ঠিক আছে, তাহলে বাধাজনিত বল তরলের অভ্যন্তরে, অর্থাৎ স্তরগুলির মধ্যে একটা বাধাজনিত বল ক্রিয়েট করে বা কাজ করে, সেই কারণে আমরা এটাকে বলবো কি? একটা বাধাজনিত বল, সেজন্য ঘর্ষণ বল বা অভ্যন্তরীণ ঘর্ষণ বলতে পারি। ব্যারোমিটারে পারদ ব্যবহারের সুবিধাগুলো কি কি? তাহলে ব্যারোমিটারে পারদ ব্যবহারের সুবিধাগুলো দেখবে আছে লেখা। তো প্রথমত, পারদ চকচকে হওয়ার জন্য বাইরে থেকে তাকে সহজে দেখা যায় নাকি? পারদ চকচকে হওয়ার জন্য এটাকে বাইরে থেকে সহজে দেখা যায়। ক্লিয়ার হচ্ছে? আবার পারদ খুব ভারী, ভারী হওয়ার জন্য এটা বেশি উচ্চতা পর্যন্ত ওঠে না। কত ওঠে? 76 সেমি পর্যন্ত। কিন্তু যদি আমরা জল নিতাম, জলের ঘনত্ব যেহেতু কম, সেই জন্য জল কিন্তু 76 ইন্টু 13.6 অর্থাৎ প্রায় 10.336 মিটার। তাহলে এমন একটা ব্যারোমিটার বানানো বা কল্পনা করা ইজ লাইক কোয়াইট ইম্পসিবল টাইপের, যে 10.33 11 মিটারের একটা নল নিয়ে আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াতে পারবো না স্বাভাবিকভাবে। সেই জন্য আমরা এইরকম একটা ব্যবহার করি।
সমুদ্রের জলে সাঁতার কাটা নদীর জলের তুলনায় সহজ কেন? ভাই সমুদ্রের জলে লবণ আছে, লবণ থাকার জন্য তার কি হচ্ছে, প্লবতার মান কি হয়ে গেছে, বেড়ে গেছে। প্লবতা বেড়ে গেছে বলে সেখানে আমি ভাসবো, সেই জন্য আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, মনে করো মৃত সাগর, মনে পড়ছে? মৃত সাগর এমন একটা সাগর যেখানে গিয়ে তুমি যদি সাঁতার কাটতে চাও তাহলে তুমি ইজিলি সাঁতার কাটতে পারবে, কারণ কি তার জলের ঘনত্ব এতটাই বেশি যে সেখানে তোমাকে সাঁতার কাটার প্রয়োজন পড়বে না, কারণ কি তুমি সেখানে ভাসবে, তার জলের ঘনত্ব এতটাই বেশি, তার প্লবতার মান কি ওই ক্ষেত্রে বেশি হয়। ক্লিয়ার হয়েছে না হয়নি, বুঝতে পারলাম? মৃত সাগর উদাহরণটা ক্লাসে পড়িয়েছিলাম, মনে পড়ছে না? পড়ছে না? আচ্ছা, নদীতে দুটি নৌকা পাশাপাশি গেলে তারা পরস্পর, প্লিজ নোট ডাউন করে কোশ্চেনটা, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনটা শুনে নাও। যে নদীতে দুটি নৌকা যদি পাশাপাশি চলে, ধরো দুটো নৌকা পাশাপাশি চলছে, আমি নৌকা ভালো আঁকতে পারো না, বাট স্টিল আই উইল ট্রাই, ঠিক আছে? এরকম একটা নৌকা, আর ধরো এরকম একটা নৌকা, দুটো নৌকা পাশাপাশি চলছে, এরকম দুটো নৌকা পাশাপাশি চলছে। যখন নৌকা দুটো পাশাপাশি চলছে, তার মানে এদের বেগ যদি বেশি হয়, তাহলে এখানকার বায়ুর বেগও কি হবে বলো তো, বেশি। তাহলে এখানকার বায়ুর বেগ যদি বেশি হয়ে যায়, তাহলে এখানকার চাপ কি হবে, একটু আগে করালাম, কম। তো চাপ যদি এখানকার কম হয়, তাহলে বাইরের চাপ বেশি, বাইরের চাপ বেশি, তাহলে বাইরের চাপ ওকে কি করবে, এখানে ঠেলবে, ঠেলার জন্য নৌকাগুলো কি হবে, তো কাছাকাছি চলে এসে ধাক্কা লেগে যাবে। বুঝতে পারছি ব্যাপারটা? সেই কারণে যখন দুটো নৌকো খুব তাড়াতাড়ি চলবে, খুব তাড়াতাড়ি চলছে নৌকাগুলো, যখন খুব তাড়াতাড়ি চলবে, নৌকাগুলো খুব তাড়াতাড়ি চলছে, তখন তাদের মাঝে থাকা বায়ুগুলো কি হবে বলতো, খুব তাড়াতাড়ি চলবে। তো বায়ুগুলো যদি খুব তাড়াতাড়ি চলতে থাকে, তাহলে সেখানকার চাপটা কি হবে, কম। কোথা থেকে বলছে, বার্নৌলির নীতি। তাহলে চাপ যদি কমে যায়, তাহলে বাইরের চাপ কি হয়ে গেল, বেশি, নৌকাগুলোকে ঠেলে এক জায়গায় এনে ধাক্কা লাগিয়ে দিবে, ঠিক আছে? তখন দুজন ড্রাইভার একে অপরকে মারধর শুরু করবে, বাট অ্যাকচুয়ালি এখানে ফিজিক্সকে মারা উচিত ছিল। ক্লিয়ার ছিল? ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলাম ব্যাপারটা? ওকে, নেক্সট। স্থিতিস্থাপকতা কি নিশ্চয়ই জানো তোমরা, স্থিতিস্থাপকতার ব্যাপারটা কি, আর এটি কিসের উপর নির্ভর করে, পদার্থের উপাদানের উপর নির্ভর করে, কোন পদার্থ আছে তার উপর ডিপেন্ড করছে। ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলাম ব্যাপারটা? নেক্সট, গ্রুপ ডি। ক্লিয়ার? গ্রুপ ডি। আচ্ছা, তরলের চাপের বৈশিষ্ট্য নিশ্চয়ই পারবো। তরলের চাপের বৈশিষ্ট্যগুলো কি কি হয় না, তো আমরা এটা পারবো স্যার, তরলের চাপের বৈশিষ্ট্যগুলো নাকি? তরলের চাপ কোনো একটা বিন্দুতে সবসময় একই হয়। কোনো একটা তরলের চাপ তরলের গভীরতার উপর নির্ভর করে, তরলের ঘনত্বের উপর নির্ভর করে, অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। দেখবে তরলের চাপের বৈশিষ্ট্যগুলো পরপর আছে, তোমরা বই অথবা নোটস থেকে লিখে নিতে পারবে। আই হোপ তোমরা এই কোশ্চেনগুলো পারবে। দুয়ের কোশ্চেনটা একবার দেখে নাও, পড়াবো দুয়ের কোশ্চেনটা করাবো। কোশ্চেনটা একবার দেখে নাও। বলছে যে D1 ও D2 ঘনত্বের দুটি তরল আছে, তাহলে এটা একটা তরল, এটা একটা তরল স্যার। এর ঘনত্ব কত স্যার? এর ঘনত্ব হচ্ছে D1, আর এর ঘনত্ব কত স্যার? এর ঘনত্ব হচ্ছে D2। এদেরকে সমভরে মেশাবো, তাহলে ধরো এর ভর হচ্ছে m, এরও ভর কত, m। এদেরকে সমভরে মেশাবো, কিন্তু সম আয়তন নয়, ভরটা একই হবে। তো যেহেতু ঘনত্ব আলাদা, তাহলে ভর যদি একই হয়, তাহলে আয়তনটা কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তাহলে ধরে নিলাম স্যার এটার আয়তন কত, V1, আর এটার আয়তন কত হবে স্যার, V2 ধরলাম। তাহলে V1 সমান কত হবে, আয়তন মানে কি, তা তো আমরা জানি স্যার ঘনত্ব মানে ভর বাই কি হয়, আয়তন। তাহলে আয়তন মানে কি হবে, ভর বাই ঘনত্ব। তাহলে এখানে আমি ভর বাই ঘনত্ব লিখবো। এখানেও কি লিখবো, V2 মানে m/d2। এটা কিন্তু D2 আছে, হ্যাঁ এটা D2 আছে। এখন যদি মোট আয়তন দেখি, মোট আয়তন, তাহলে মোট আয়তন কত না, তো স্যার মোট আয়তন হচ্ছে আপনার m/d1 প্লাস কত হবে, m/d2। হ্যাঁ না বলো, মোট আয়তন, ঠিক তো? এতটা মোট আয়তন আমি নিয়েছি স্যার। তাহলে মোট আয়তন এটা বার করলাম, কত হলো স্যার, m কমন নিলে 1/d1 প্লাস 1/d2, আর এটা লিখলে হবে স্যার m ইন্টু d1 প্লাস d2 বাই d1 গুণিত d2। এটা হলো স্যার মোট আয়তন, এটা হলো মোট আয়তন। কিন্তু আমাকে তো মোট আয়তন বার করতে বলেনি, আমাকে কি বার করতে বলেছে, ঘনত্ব। তাহলে ঘনত্ব মানে কি স্যার, না তো স্যার ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। তাহলে মোট ভর কত স্যার, তুমি কত ভর নিয়েছো, m আর m, কত ভর নিয়েছো 2m, দেখি মোট ভর কত নিয়েছো 2m। তাহলে মোট ভর কত হয়ে গেল স্যার 2m। আর মোট ঘনত্ব কত, এই দেখো মোট ঘনত্ব দেখতে পাচ্ছ, মোট ঘনত্ব। তাহলে মোট ঘনত্ব স্যার লেখো m ইন্টু d1 প্লাস d2, আর দেখো নিচেরটাকে আমি উপরে লিখলাম, কত লিখলাম, d1 গুণিত d2। m কেটে দিলে তুমি ফাইনাল ঘনত্বটা এখানে পেয়ে গেলে 2d1 d2 বাই কত হয়ে গেল, d1 প্লাস। তাহলে এই কোশ্চেনটা কিন্তু স্টার দিয়ে রাখবে, ভালো কোশ্চেন। তাহলে d1 ও d2 ঘনত্বের তরলকে যদি সমভরে মেশানো যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে তুল্য বা মিশ্রণের যে ঘনত্বটা পাবো সেটা কত হবে স্যার, 2 ইন্টু d1 d2 বাই d1 প্লাস d2, 2 ইন্টু d1 d2 বাই d1 প্লাস d2, এটা আমরা পাবো। ক্লিয়ার হয়েছে? ওকে,
লোহার তৈরি জাহাজ জলে ভাসে, কিন্তু একটা লোহা জলে ডুবে যায় কেন? লোহার জাহাজকে এমন ভাবে বানানো হয় যে সে বেশি করে জল যেন অপসারিত করে। তো বেশি করে যদি জল অপসারিত করে তাহলে সেক্ষেত্রে প্লবতার মানও কি হবে বলতো? বেশি হবে। প্লবতার মান বেশি হলে কি হবে? জাহাজটা জলে ভাসবে। কিন্তু একতলা লোহাকে যদি দেখি তার আয়তনটা কি হয়? অনেক কম হয়, ওকে ওইভাবে বানানো হয় না। তাই ওকে জলে ফেলে দিলে ওর বল বা ওজন এত বেশি হয় যে প্লবতা তাকে রেজিস্ট বা বাধা দিতে পারে না, সেই জন্য লোহাটা জলে ডুবে যায়। কিন্তু ওই লোহা থেকে যদি একটা কড়াই বা একটা জাহাজ বানানো যায়, সেই জাহাজটাকে এমন ভাবে আয়তন বানানো হয়, এমন আকার দেওয়া হয়, তার ভেতরের অংশটা দেখবে ফাঁপা থাকে, সেই কারণে সেটা কি হয়? জলে ভাসতে পারে। ক্লিয়ার হয়েছে? ওকে, তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয় দ্বারা, এটা বইয়ে আছে নিশ্চয়ই পারবে, সংক্ষেপে আলোচনা করো কোন কোন বিষয় দ্বারা কিভাবে প্রভাবিত হয়, নিশ্চয়ই এটা পারবো। সো আই হোপ এটা পারবো আমরা। আচ্ছা, সান্দ্র বল কি কি বিষয়ের উপর নির্ভর করে, এটাও পারবো নিশ্চয়ই, আমাদের নোটসে আছে দেখবে সান্দ্র বল কি কি বিষয়ের উপর নির্ভর করে, তাই না? সান্দ্র বল নির্ণয় করে তরলের ঘনত্বের উপর। ঘনত্ব কেমন আছে? ঘনত্ব বলবো না, সান্দ্র বল অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে দুটি আপেক্ষিক স্তর বা দুটি স্তরের আপেক্ষিক বেগের উপর, আর কি তাদের মধ্যে দূরত্বের উপর আর উপাদানের উপর। সেই জন্য আমরা ঘনত্ব কথাটা উল্লেখ করেছিলাম। উপাদান বা প্রকৃতির উপর, তরলটা কেমন তার উপর ডিপেন্ড করছে সান্দ্র বল। ওকে, আচ্ছা, প্রবাহমান তরলের কত প্রকার শক্তি থাকে তা আলোচনা করো। দেখবে আমি ক্লাসে করেছিলাম ভালো করে, এবং এটা আমার নোটসে ভালো করে দেওয়া আছে। কটা আছে বলো তো? 3টে। মনে পড়ছে? দেখবে চাপ শক্তির ক্যালকুলেশন করেছিলাম, মনে পড়ছে? তারপর আমরা গতি শক্তির ক্যালকুলেশন করেছিলাম, তারপর কি করেছিলাম? স্থিতি শক্তি। 3টে শক্তির ক্যালকুলেশন দেখবে আমরা ক্লাসে খুব ভালো করে করেছিলাম, প্লিজ মাথায় রাখবে ওগুলো। সো ওখান থেকে তুমি দেখতে পারো, ক্লাসটাকে ফলো করতে পারো, আর তোমরা কি করতে পারো? বই থেকে পড়তে পারো বা আমার নোটস থেকে পড়তে পারো, আরো বেটার আছে। প্রাইমারি টার্গেট থাকবে আমরা কোথা থেকে পড়বো? প্রাইমারি টার্গেট থাকবে আমাদের টেক্সট বুকটাকে ফলো করা, কারণ স্কুল টেক্সট বুককে বেশি পছন্দ করে। বাট আমরা কি করতে পারি? আমরা নর্মালি টেক্সট বুক পড়ার পর যেগুলো পাবো না টেক্সট বুকে, সেগুলো আমরা নোটস থেকে পড়তে পারবো। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, একটা দিন আমি হয়তো অনলাইনে ক্লাস নেব, বা আমি যদি রেকর্ডেড ক্লাস করে দিই, তাহলে পরে শুধুমাত্র তোমরাই পাবে সেই ক্লাসটা, দেখে নিও একবার। সেখানে আমাদের যে অবজেক্টিভ বইটা আছে না, অবজেক্টিভ বই কিছু কিছু কোশ্চেন্স বোধহয় অ্যান্সার মেলানো হয়নি, সেগুলোকে আমি মিলিয়ে দেবো, ঠিক আছে? এগুলো করানো একটু জরুরি ছিল বলে এটা করালাম, হ্যাঁ, এটা দরকার। তো ওই বইটা তোমরা কমপ্লিট করতে থাকো, আমি এই সপ্তাহের মধ্যে আশা করছি কমপ্লিট করে দেবো। ওটা ক্লিয়ার হয়েছে? আই হোপ। তাহলে আর কিছু থাকবে না। আচ্ছা, বার্নৌলির উপপাদ্যের বিবৃতি গাণিতিক রূপ সহ লেখো। নিশ্চয়ই পারবো এবার, বিবৃতি গাণিতিক রূপ সহ নিশ্চয়ই পারবো সাথে। আচ্ছা, প্রবাহীর মধ্যে প্রান্তীয় বেগ কি? নিশ্চয়ই পারবো প্রান্তীয় বেগের সংজ্ঞাটা। প্রান্তীয় বেগটা কি? না তো কোনো সান্দ্র মাধ্যমে কোনো পদার্থ বা কঠিন পদার্থ যদি পড়ে, যে সর্বোচ্চ বেগ নিয়ে পড়তে থাকে, ধ্রুবক, যেটা কোনো পরিবর্তন হবে না, সেই বেগটাকে কি বলি আমরা? প্রান্তীয় বেগ। নিশ্চয় ক্যালকুলেশনটা করেছিলাম, মনে পড়ছে প্রান্তীয় বেগের ক্যালকুলেশনটা? ঠিক আছে, r² 2/9 r² g রো মাইনাস সিগমা বাই ইটা, নিশ্চয় ফর্মুলাটা তোমরা পড়েছো। ঠিক আছে, আচ্ছা, এটি কি কি বিষয়ের উপর নির্ভর করে একটু দেখে নিও। এটা সান্দ্রতাঙ্কের উপর ডিপেন্ড করবে, তরলের ঘনত্ব, বস্তুর ঘনত্বের উপর ডিপেন্ড করবে, বস্তুটার ব্যাসার্ধের উপর ডিপেন্ড করবে, এরকম কিছু কিছু বিষয় আছে যার উপর কিন্তু এটা ডিপেন্ড করবে। ওকে, আচ্ছা, প্রচন্ড ঝড়ের সময় টিনের ছাউনি উড়ে যাওয়া, তো পাতি কেস নিশ্চয়ই পারবো। আমাদের নোটসে দেখবে একটা জায়গায় স্পেশালি বক্স করে লিখে দেওয়া আছে কোশ্চেনটার উত্তরটা, নিশ্চয়ই তোমরা পারবে সেখান থেকে। আচ্ছা, হুকের সূত্র দিয়েছে, তারপর একটা হুকের সূত্র পারবে। স্থিতিস্থাপক সীমার মধ্যে কিরণ বিকৃতির কি হয়? সমানুপাতিক। আই হোপ পারবো এখান থেকে, এবং বিবৃত করো। আচ্ছা, সমুদ্রের ঢেউ সৃষ্টি হয় কেন? ব্যাখ্যা করো। সমুদ্রের ঢেউ সৃষ্টি হয় কেন? কারণ বিকজ অফ দ্য পৃষ্ঠটান। পৃষ্ঠটান সমুদ্রের তলের ক্ষেত্রে কি, উপরের ক্ষেত্রে কি হয়? যেহেতু আমরা দেখতে পাই যে যখন আমাদের আয়ন বায়ু চলে, তখন কি হয়? আমাদের এই সমুদ্র বাতাসগুলোকেও কি করে? ঠেলে। আবার কি হয়? পৃথিবী ঘোরে, পৃথিবীর ঘূর্ণন হওয়ার ফলে এটাকে আমরা বলতে পারি যে পৃথিবী যখন ঘোরে, তখন তার সঙ্গে সঙ্গে আমাদের কি হয়? জলরাশিগুলোও ঘোরে, তার ফলে সেখানে একটা কারেন্ট তৈরি হয়। আবার বলতে পারি কি আমরা, যে উপরে যে চাঁদ সূর্য আছে তারাও কিন্তু আমাদের জলভাগকে টানে, তার ফলে জোয়ার ভাটা হয়, তোমরা জানো। তাহলে এই মিলিত ফলগুলোর ফলে কি হয়? আমাদের যে সমুদ্র থাকে তার মধ্যে ঢেউয়ের সৃষ্টি হয়, কিন্তু তার মধ্যে মুখ্য ভূমিকা যেটা পালন করে সেটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন। তার সঙ্গে পৃথিবীর যে আয়ন বায়ু আছে, আয়ন বায়ু কিন্তু কন্ট্রোল করে অনেক সময় এই ক্ষেত্রে সমুদ্রের ঢেউকে। বাট এই কোশ্চেন আসবে না পরীক্ষায়, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, এই কোশ্চেন বাদ থাকবে। ক্লিয়ার হয়েছে? কোশ্চেনটা পরীক্ষায় আসবে না। হ্যাঁ বলো। D1 D2 কেন গুণ করলাম? এই তো দেখো বাবা, এই যে আয়তনটা বার করতে হবে তো, ভর বাই আয়তন। তো তাহলে আয়তন মানে কত? D1 + D2 বাই D1 D2 বাই D1 D2 কে উপরে তুলে দিয়েছে। বুঝতে পেরেছো না? বুঝতে পারোনি? তুলে দিস উপরে, দূর হয়েছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে সবার? বোঝাতে পারলাম? ওকে, ওকে, নেক্সট। ও, তাহলে মোটামুটি আমরা 3টে চ্যাপ্টার এখানে আলোচনা করে দিলাম, কোয়েশ্চেন অ্যান্সার গুলো। আই হোপ তোমরা
আস্তে বাবা প্লিজ শোনো, 3টে চ্যাপ্টার আলোচনা করে দিলাম। আই হোপ তোমরা সেই কোশ্চেন্স গুলো দেখবে বাড়িতে গিয়ে, আমি পিডিএফটা দিয়ে দেবো, দেখে নিও বাড়িতে গিয়ে। ক্লিয়ার হয়েছে? ওকে, দাঁড়াও 2 মিনিট, তারপর বেরোবে। ওকে।